আজকে বিভিন্ন রকমের ডাটা বের করা আমরা শিখবো। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল। আচ্ছা, বানান আগের স্লাইডে ভুল করছি, ডিভাইডার এখানে আই হবে, কেউ মাইন্ড করো না, আমি এখানে লিখে দিচ্ছি এটা আই হবে। হ্যাঁ, এটা আই হবে, ভোল্টেজ ডিভাইডার আর কারেন্ট ডিভাইডার রুল। আমরা শুরু করব ভোল্টেজ ডিভাইডার রুল থেকে। ভোল্টেজ ডিভাইডার রুল, এটা কথাটার অর্থ কি? ভোল্টেজ, এটা তোমরা বুঝতেছো ভোল্টেজ কি জিনিস। ডিভাইডার মানে হচ্ছে বিভাজন, রুল মানে হচ্ছে নিয়ম। অনেকগুলো রোধের মধ্যে ভোল্টেজ বা বিভব কিভাবে ভাগ হয়ে যায় সেটা আমরা হিসাব করব। একটা রোধের একরসে বিভবটা যদি তুমি জানো, রোধ তো তুমি জানোই, যদি রোধ তো জানাই থাকে, বিভবটা যদি তুমি বের করতে পারো কোনোভাবে, তাহলে কিন্তু সবকিছু বের হয়ে যায়, তাই না? তিনটা জিনিস আমাদের লাগে, রোধ, ভোল্টেজ আর কারেন্ট। তো যদি রোধ তো তুমি সবসময় জানবা, যদি ভোল্টেজ জানো কারেন্ট পাবা, যদি কারেন্ট জানো তুমি ভোল্টেজ পাবা। সো যে কোনো একটা আমাদের বের করতে হয়। তো যদি এরকম একটা সার্কিট থাকে, খেয়াল করো, মনোযোগ দিও, ক্লাস আমাদের এখন থেকে শুরু হচ্ছে। ক্লাস আমাদের এখন থেকে শুরু হচ্ছে। দেখো, প্রথমে দেখো, অনেকগুলা রোধ যদি সিরিজে থাকে, সিরিজ কানেকশন দেখছো না রোধের তোমরা? সিরিজ কানেকশন, যে এই যে একটা রোধ, এই যে একটা রোধ, কুচু 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 কুক, এই যে একটা রোধ। অন্ধকার অন্ধকার লাগতেছে, তারা এই লাইট অন করে দিতে বলি। এই লাইট অন করো না কেন? এই যে এটা, এই তো এবার আমাকে দেখা যাচ্ছে। তো আমরা যদি সিরিজ কানেকশনের দিকে তাকাই, সিরিজ কানেকশন মানে কি? সিরিজ কানেকশন মানে একটার পর একটা রোধ পরপর যুক্ত থাকে, এটাই তো, নাকি অন্য কিছু? এটাই তো ভাই, একটার পর একটা রোধ পরপর যুক্ত থাকবে। এই যে কুচুক হইলো একটা, কুচু 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 কুচুক, কুচু 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 কুচুক। এই তিনটা আমাদের রোধ এখানে আছে। কয়টা রোধ আছে? তিনটা রোধ আছে। 4টা 5টা 10টা 20টা 1 কোটি 1.5 লাখ অনেক রোধ থাকতে পারে। তো তিনটা রোধ আমরা এদেরকে নাম দেই, কারণ নাম ছাড়া আমরা ডাকবো কি হবে? এটাকে আমি ডাকছি আদর করে R1, এটাকে আদর করে R2, এটাকে আদর করে R3। তুমি আদর না করেও লিখতে পারো, যাদেরকে আমি আদর করব না, নরমালি R1 R2 এবং R3। এবং কোনো কিছুই আসলে লাভের লাভ হবে না যদি না আমি এদেরকে একটা ব্যাটারি দিয়ে যুক্ত করি। সো আমি এদেরকে একটা ব্যাটারি দিয়ে যুক্ত করলাম, এবার আমার উদ্দেশ্য সফল হয়েছে। এবার এখানে একটা ভি ভোল্টেজ আমি দিয়ে দিলাম, ভি ভোল্টেজের ব্যাটারি, এটা প্লাস এটা মাইনাস। তাহলে কারেন্ট আমার সুন্দর মতো এই দিক দিয়ে যাত্রা শুরু করতেছে। কারেন্ট গেল, কারেন্ট এই যে যাচ্ছে, কারেন্ট এই যে যাচ্ছে। তো প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। বুঝছি নাকি বুঝি না? হ্যাঁ ভাই, আপনি তো গত ক্লাসেই বলছিলেন যে যদি সিরিজে থাকে তাহলে সিরিজ কানেকশনে সবার মধ্যে, সিরিজ কানেকশনে সবার মধ্যে কারেন্ট সেম হয়। তো এদের মধ্যে প্রত্যেকের মধ্যে সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে, যে কারেন্টের মান হচ্ছে আই, যে কারেন্টের মান হচ্ছে আই। ভাই ব্রাইটনেস কম, আমার চেহারার ব্রাইটনেস ভাই জন্ম থেকেই কম, তাও আমি একটু চেক করি যে আমার ব্রাইটনেস আসলেই কম কিনা। এগুলা কি হতেছে দাঁড়া, ওকে, ব্রাইটনেস না, তাই ব্রাইটনেস একটু বাড়াই দিই। আমার চেহারার ব্রাইটনেস বুঝছো জন্ম থেকেই কম, সো এটাতে আসলে বিস্মিত হওয়ার কোনো কিছু নেই। ব্রাইটনেসটা আমার জন্মগতভাবেই কম, বাট স্টিল ক্লাসের ব্রাইটনেস যেন কম না হয়। এবার দেখো, ঠিক আছে না? এই তোমার চেহারাটা এখন দেখা যাচ্ছে, লেখা এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো সবার মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন সবার মধ্যে ভোল্টেজ কি সেম? না ভাই, সিরিজ কানেকশনে সবার মধ্যে ভোল্টেজ সেম হয় না। সিরিজ কানেকশনে ভোল্টেজ আলাদা আলাদা হয়। মানে কি? মানে তুমি এটা সিম্পল ভাবে এভাবে চিন্তা করতে পারো, এই দুইটা রোধের একরসে, এই দুইটা রোধের দুই পাশে, এই দুইটা রোধের দুই পাশে যে ভোল্টেজ, এই রোধের দুই পাশে যে ভোল্টেজ, এই রোধের দুই পাশে যে ভোল্টেজ, সেটাকে আমি ধরো বললাম V1। R1 রোধের দুই পাশের ভোল্টেজ হচ্ছে V1, R2 রোধের দুই পাশের ভোল্টেজ হচ্ছে V2 আমি ধরলাম, এবং R3 রোধের দুই পাশের ভোল্টেজ হচ্ছে আমরা ধরলাম R3 রোধের দুই পাশের ভোল্টেজ আমরা ধরলাম V3। তাহলে সবগুলো রোধের মধ্যে সমান পরিমাণ কারেন্ট যাচ্ছে, কারেন্ট সবগুলো রোধের মধ্যে সেম, বাট ভোল্টেজ সবগুলো রোধের মধ্যে সেম না। যদি এটা হইতো 30 ভোল্ট, যদি এটা হইতো 30 ভোল্ট, তাহলে এমনও হতে পারে 5 10, আর এখানে হতে পারে 15, 5 10 15। এক্সাম্পল দেখো, একটা উদাহরণ দেখো, বুঝতে সুবিধা হবে। ধরো আমি 30 ভোল্টের ব্যাটারি আমি দিলাম, তো সবার মধ্যে কারেন্ট সেম হবে। হতে পারে এইটার মধ্যে তুমি পাবো 5 ভোল্ট, দুই পাশে পার্থক্য, এটার দুই পাশে পাবো তুমি 15 ভোল্ট, এবং এটার দুই পাশে হয়তো তুমি ধরো পাইলা 10 ভোল্ট। তাহলে 5 15 20 আর 10 30, তাহলে মোট পার্থক্য কত হচ্ছে? 30 ভোল্ট, যেটাই হওয়ার কথা, কারণ আমি দুই পাশে মোট 30 ভোল্ট, দুই পাশে মোট 30 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করছি। এখন এই তিনটা রোধের দুই পাশে মোট বিভবের পার্থক্য হচ্ছে 30। তাহলে এখানে হয়তোবা 5, এখানে হয়তোবা 15, এখানে হয়তোবা 10।
তাহলে এখানে 5 ভোল্ট খরচ হয়, এখানে 15 ভোল্ট, এখানে 10 ভোল্ট খরচ হয়, মোট খরচ হয় 30 ভোল্ট। মোট কতটুকু খরচ হবে? 30 ভোল্ট, যেটুকু আমি সাপ্লাই দিছি, বুঝছো? সো তার মানে আমার সিরিজ কানেকশনে ভোল্টেজ আলাদা আলাদা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, এবং আলাদা আলাদাই হয়, সেমও হইতে পারে, বাট সবসময় যে সেম হবে এমন কোনো কথা নাই। তাহলে তিনটা আমার আলাদা আলাদা ভোল্টেজ আমি পাচ্ছি এখান থেকে। এখন কথা হচ্ছে সবগুলো রোধের মধ্যে কারেন্ট তো সেম, তাই না? তো এই টোটাল জায়গায় যতটুকু কারেন্ট থাকবে, এই R1 রোধের মধ্যেও ঠিক সেম পরিমাণ কারেন্ট থাকবে। বুঝো নাই? এই যে আই কারেন্ট টোটাল এতটুকু রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, সো টোটাল যতটুকু কারেন্ট যাচ্ছে সেই সেম পরিমাণই R1 R2 এবং R3 এর মধ্যে দিয়েও যাচ্ছে, কারেন্টের মানটা সেম। তো তুমি একটা তুল্য রোধ হিসাব করে লিখতে পারো না? একটা তুল্য রোধ, যে আমরা একটা কাজ করি ভাই, শুনেন, আপনি তো এত কষ্ট করতেছেন, 3টা রোধ বসাইছেন, 3টা রোধ না বসায় আপনি একটা রোধ বসান, 3টা রোধ না বসায় আপনি একটা রোধ বসান। এটার নাম কি? এটার নাম হচ্ছে তুল্য রোধ, তাই না? এটার নাম হচ্ছে তুল্য রোধ, যেটাকে আমরা আর ইকিউ দিয়ে প্রকাশ করি, আর ইকিউ দিয়ে আমরা যেটাকে প্রকাশ করি। আচ্ছা, তাহলে তুল্য রোধের বৈশিষ্ট্য কি? যে সার্কিটের তড়িৎ প্রবাহ বিভব সবকিছুই সেম থাকবে, তাই না? যে সেম বিভব দিলে সেম পরিমাণ তড়িৎ প্রবাহ তুমি এখানেও পাবা। তো সেম বিভব দেওয়ার কারণে তুমি সেম পরিমাণ তড়িৎ প্রবাহ এখানেও পাবা। আই তড়িৎ প্রবাহ আগে যা পাইতা তাই পাবা। 3টা রোধের জায়গায় আমি একটা খালি রোধ লাগাইলাম, এটাকে আমি বলতেছি তুল্য রোধ। এখন দেখো, এই কারেন্ট আর এই কারেন্ট সেম, আর ইকিউ এর মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যাবে R1 R2 R3 সবার মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে, এমনটাই তো হওয়ার কথা। হ্যাঁ ভাই, এমনটাই হওয়ার কথা। কাজেই R1 এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে, কারেন্ট অফ R1, এইটা এই আর ইকিউ এর মধ্যে দিয়েও সেম পরিমাণ কারেন্টই যাবে, তাই না? কারেন্ট অফ আর ইকিউ। বুঝছি নাকি বুঝি না? অবশ্যই বুঝছি। এখন কারেন্টের ফর্মুলা কি? তোমরা সবাই ওহমের সূত্র পড়ছো, V ইকুয়ালস টু আই আর। তাহলে I সমান সমান কত? I সমান সমান কত? I সমান সমান ভাই V ভাগ R। ভোল্টেজকে রোধ দিয়ে ভাগ করলে আমি কারেন্ট পাই, ভোল্টেজকে রোধ দিয়ে ভাগ করলে আমরা কারেন্ট পাই। তাহলে আমি বললাম যে এই সার্কিট সেম। আই কারেন্ট সবার মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং 3টা রোধের না বসায় আমি একটা রোধ বসাইলাম, এটা হচ্ছে তুল্য রোধ, মানে এই 3 জনের সমান শক্তি সম্পন্ন রোধ। কাজে এখানেও কারেন্টের মান I1ই থাকবে, যেহেতু রোধ চেঞ্জ হয় নাই, শুধু 3টার জায়গায় আমি একটা বসাইছি। এখন কারেন্ট, তুমি যদি R1 এর কারেন্ট বের করতে চাও, R1 এর কারেন্ট কিভাবে পাবা? R1 এর কারেন্ট কিভাবে পাবা? R1 এর কারেন্ট ভোল্টেজকে রোধ দিয়ে ভাগ করবা। তো R1 এর ভোল্টেজ কত? V1, এবং R1 এর রোধের মান কত? R1। কাজে আমি বলতেছি V1 বাই R1, V1 বাই R1। আচ্ছা, এবার আমাকে বলো আর ইকিউ এর, আর ইকিউ এর কারেন্ট তুমি কিভাবে পাবা? আর ইকিউ এর দুই পাশে যতটুকু ভোল্টেজ আছে, সেটাকে কারেন্ট দিয়ে ভাগ করব। তো আর ইকিউ এর দুই পাশে আছে ভি পরিমাণ ভোল্টেজ, এটাকে কারেন্ট দিয়ে ভাগ করছি, রোধ দিয়ে ভাগ করছি, রোধের মান হচ্ছে আর ইকিউ। ওকে, আর ইকিউ, ওকে, আর ইকিউ, ওকে। তাহলে এখান থেকে তুমি পাবা V1 সমান সমান কত আসে? V1 সমান সমান, এই R1টাকে নিয়ে যাও পাশে গুণ করে দাও, তাহলে এটাকে তুমি লিখতে পারো R1 ইন্টু V ডিভাইড বাই আর ইকিউ। সো এখান থেকে একটু সাজায় গোছায় লিখলে জিনিসটা এমন হয়, V1 সমান সমান V বা মোট ভোল্টেজ ইন্টু R1, যেই রোধের আমি ভোল্টেজটা বের করব, ডিভাইডেড বাই সার্কিটের তুল্য রোধ আর ইকিউ। এখন সার্কিটের তুল্য রোধ আর ইকিউ মানে কত? আর ইকিউ এর মান কত হবে? আর ইকিউ এর যে মান আর ই কিউ, এটা সমান কত হবে? R1 যোগ R2 যোগ R3। কেন ভাই যোগ কেন হইলো? এগুলা সিরিজ না? তাহলে 3টা সিরিজ রোধের তুল্য রোধ কত হয়? যোগফল না? যোগফল। তাহলে তুমি এখানে সুন্দর করে লিখে দিতে পারো যে V1 সমান সমান V ইন্টু R1 ডিভাইডেড বাই R1 যোগ R2 যোগ R3, R2 যোগ R3। ঠিক আছে? সো মূল ফর্মুলা হচ্ছে আমার এইটা, এটা দিয়ে তুমি যে কোনো সিরিজ কানেকশনের বিভিন্ন রোধের মধ্যে ভোল্টেজ বের করে ফেলতে পারবা। সিমিলারলি তাহলে V2 কত হবে? দেখো ফরম্যাটটা কি, মোট ভোল্টেজ
যেই রোধের দুই পাশে ভোল্টেজ বের করব সেই রোধ ভাগ তুল্য রোধ, তাহলে R2 এর ভোল্টেজ V2 আমি বের করব, তাহলে মোট ভোল্টেজ গুণন যেই রোধের দুই পাশে ভোল্টেজ বের করব সেই রোধ R2 ডিভাইডেড বাই মোট তুল্য রোধ Req। যদি V3 বলি তাহলে V ইনটু R3 ডিভাইডেড বাই Req। এখন এইখানে Req যদি অনেকগুলো তোমার থাকে 5টা 10টা, তাহলে সবগুলোর যোগফল হবে Req এর মান। তাহলে জেনারেল ফর্মুলা তুমি যদি n তম রোধের বা n নাম্বার, তুমি তো 1 2 বলতেছি আমি, এখানে তো 1 2 না থেকে 100 নাম্বার রোধও থাকতে পারতো। ধরো 1000টা রোধ আছে, 1000টা রোধের মধ্যে 600 নাম্বার রোধের দুই পাশে বিভব বের করতে চাইতে পারি। তো আমি জেনারেল একটা ফর্মুলা লিখতেছি যে n তম যে রোধ তার দুই পাশে যে বিভব হবে সেটা হবে মোট বিভব গুণন n তম যে রোধের থাকবে সেই রোধের মান ডিভাইডেড বাই মোট তুল্য রোধ, মানে R1 যোগ R2 যোগ R3 যোগ ডট 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 যোগ, এভাবে মোট আমার হিসাব করে ফেলবা। ঠিক আছে, মোট এভাবে হিসাব করে ফেলবা। এই হচ্ছে আমার জেনারেল ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে তুমি যে কোনো ক্ষেত্রে যে কোনো রোধের দুই পাশে বিভব পার্থক্য বের করতে পারো। শর্তটা কি? শর্তটা হচ্ছে এটাকে সিরিজে থাকতে হবে, কারণ সিরিজে তো ভোল্টেজ আলাদা। সমান্তরালে থাকলে কি হবে ভাই? সমান্তরালে তো ভোল্টেজ সব জায়গায় সেম থাকে, সমান্তরালে তো ভোল্টেজ সেম, কারেন্ট আলাদা। সিরিজের কারেন্ট সেম, ভোল্টেজ আলাদা, ভোল্টেজটা বের করা লাগবে। সো এইটা ইউজুয়ালি সিরিজ কানেকশনের জন্য ইউজ করা হয়। এটা সিরিজ কানেকশনের জন্য। দেখো এখন যদি একটা সিম্পল একটা ম্যাথ দিয়ে তোমাকে এক্সাম্পল দেই, সিম্পল একটা ম্যাথের যদি এখন তোমাকে একটা এক্সাম্পল দেই, যেমন ধরো এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হবে। এক্সাম্পল দেখো একদম ক্লিয়ার হবে। একটা দেখো খুবই সিম্পল একটা এক্সাম্পল দিব। ধরো আমি একটা সিরিজ কানেকশন তৈরি করছি, কয়টা রোধ দিয়ে? 4টা রোধ দিয়ে একটা সিরিজ কানেকশন তৈরি করছি। 4টা রোধ দিয়ে একটা সিরিজ কানেকশন তৈরি করলাম। আচ্ছা, 4টা রোধ দিয়ে একটা সিরিজ কানেকশন তৈরি করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো এটাই আগে করি। এখন এটাকে আমি একটা কারেন্ট প্রবাহের জন্য, কারেন্ট যেহেতু লাগবে আমার, একটা ভোল্টেজের সাথে যুক্ত করা লাগবে। একটা ভোল্টেজের সাথে আমি যুক্ত করলাম। এই ভোল্টেজের মান আমি ধরো তোমাকে বললাম 220 ভোল্ট। আমাদের বাসা বাড়িতে যেভাবে থাকে 220 ভোল্ট। আচ্ছা, তাহলে প্রথম রোধের মান তোমাকে দিয়ে দিছে, এটা হবে 100 ওহম, এর পরেরটা 150 ওহম, এর পরেরটা হচ্ছে 200 ওহম, এবং লাস্টেরটা সেটা হচ্ছে 250 ওহম। 4টা রোধ দেওয়া আছে, বুঝছো? 100, 150, 200 আর 250। এখন তোমার কাজ হচ্ছে এখান থেকে প্রত্যেকটা রোধের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ সেটা বের করব, বা যেটাকে বাংলা ভাষায় বলে প্রত্যেকটা রোধের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, ভোল্টেজ খরচ হচ্ছে, অথবা প্রত্যেকটা রোধের দুই পাশে ভোল্টেজের পার্থক্য বা বিভবের পার্থক্য কত। সো আমরা নাম দিয়ে দেই, নামগুলো দিয়ে আমরা সেটা হিসাব করব। সো আমি ধরে নিচ্ছি এইটার অ্যাক্রসে হচ্ছে V1, এইটুকু জায়গার বিভব পার্থক্য হচ্ছে V2, বেশি আঁকায় ফেলছি, এই যে এইটুকু হচ্ছে V1, এই যে এই রোধ এটা হচ্ছে আমার ধরো V2, এইখানে যে রোধটা এটা হচ্ছে ধরো আমার V3, এবং এইখানে যে রোধটা এটা হচ্ছে আমার ধরো V4। ঠিক আছে, 4টা রোধের দুই পাশে 4টা ভোল্টেজ আমি পাচ্ছি। তাহলে V1 কত হবে? ফর্মুলাটা কি ছিল? মোট ভোল্টেজ কত? 220। এই যে সবগুলো চারপাশে, এই সবগুলার দুই পাশে মোট ভোল্টেজ কত? 220ই তো আমি দিচ্ছি। এই 220 আমি সবগুলোর চারপাশে দিচ্ছি 220। সো এই সবগুলো রোধের মধ্যে 220 ভোল্ট খরচ হচ্ছে। সো মোট ভোল্ট হচ্ছে 220 গুণন আমি V1টা বের করব। V1 মানে হচ্ছে 100 ওহম, তাই না? তাহলে 100 ডিভাইডেড বাই
আমার মোট রোধ। এখন সিরিজের মোট রোধ তো বের করা সহজ, সিরিজের তুল্যরোধ তো বের করা সহজ, সবগুলোর যোগফল 100 যোগ 150 যোগ 200 যোগ 250। এইখানে দেখো তো, এইটা সলভ করলে এখান থেকে V1 এর মানটা কত আসে। এখান থেকে তুমি একটা V1 এর মান পাবা, এখান থেকে V1 এর একটা মান পাবা। সেম প্রসেসে V2 কত হবে তোমরা এটা হিসাব করে নিও। V2 কত হবে, মোট ভোল্টেজ গুণন 2 নাম্বার রোধের মান 150 ডিভাইডেড বাই মোট তুল্য রোধ 100 যোগ 150 যোগ 200 যোগ 250। 3 নাম্বার ভোল্টেজ কত হবে ভাই? 3 নাম্বার ভোল্টেজ আমাদের ফরম্যাটটা কি ছিল? আমাদের ফরম্যাটটা ছিল মোট ভোল্টেজ 220 গুণন যেই রোধের ভোল্টেজটা বের করব সেই রোধ 3 নম্বরে কত আছে 200, তাহলে 200 ডিভাইডেড বাই 100 যোগ 150 যোগ 200 যোগ 250। 3 নম্বরে কত আছে? 3 নম্বরে আছে 220 গুণন 3 নম্বরের রোধ 250 ডিভাইডেড বাই 100 যোগ 150 যোগ 200 যোগ 250। এই হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে তুমি সবগুলো রোধের দুই পাশের ভোল্টেজের মান বের করতে পারতেছো। ভোল্টেজের মান ইনশাল্লাহ বের করতে পারতেছো। তাহলে এখান থেকে V2 কত আসতেছে, এখান থেকে V3 কত আসতেছে লেখো একটু, এখান থেকে V4 কত আসতেছে লেখো একটু। এটা আসে আমার 31.4285 ভোল্ট, এটা আসে আমার 47.1428 ভোল্ট বা 29 ভোল্ট। আচ্ছা V3 কত আসতেছে, 62.8571 ভোল্ট এবং লাস্টে V4 যেটা সেটা আসবে 250 বসায় দাও, সবগুলো চেঞ্জ করে, তাহলে এটা আসবে 78.7514 ভোল্ট। এখন তো এটা কাজ করো, V1 যোগ করে দেখো যে হিসাব ঠিক আছে নাকি। V1 V2 V3 প্লাস V4 যোগ করো, তুমি 220 পাবা, 220 পাবা। দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি, এই যে 219.999 মানে 220 ভোল্ট। তো দেখছো, তো আমাদের অঙ্ক ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের ভোল্টেজের মান। তুমি 4টা ভোল্টেজ আলাদা আলাদা করে হিসাব করতে পারবা, 4টা ভোল্টেজ তুমি আলাদা আলাদা করে হিসাব করতে পারতেছো, বুঝছি? তো এখন আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ঠিকমতো ইউজ করতে পারবো। এবার আসো কারেন্ট ডিভাইডার রুল। আমরা ভোল্টেজ ডিভাইডার দেখলাম, এবার আমরা দেখব কারেন্ট ডিভাইডার রুল। এবার আমরা কি দেখব, কারেন্ট ডিভাইডার রুল জন্য এটা হচ্ছে সমান্তরালের জন্য। সো সমান্তরাল কানেকশনে তো ভোল্টেজ সেম থাকবে, কারেন্ট আলাদা হবে। সো এখানে আমরা এই কারেন্টের মানগুলো বের করব। তো দেখো তো, যদি আমরা সমান্তরাল কানেকশন নেই, সমান্তরাল কানেকশন কি রকম, যে অনেকগুলো রোধের দুই মাথায় একই জায়গায় কানেকশন দিতে হয়, তাই না? যে অনেকগুলো রোধ R1 ধরো, এটা ধরো R2, এটা ধরো R3, 3টা রোধই থাকে। সো এদের সবগুলো মাথা এক জায়গায় কানেকশন দিতে হয়। সেই দেখো এদের মাথাকে আমি যোগ করে দিলাম, এই মাথাগুলোকে আমি একসাথে কানেকশন দিয়ে দিলাম। এবার এই কানেকশনটাকে আমি ব্যাটারির সাথে যুক্ত করব, এই যে পজিটিভ, এই যে নেগেটিভ। ওকে, সো এদের মান হচ্ছে V, ভোল্টেজ আমি প্রয়োগ করতেছি। রোধের অবশ্যই মান লাগবে ভাই, রোধের মান দেন নাই কেন? এই যে আমি দিলাম R1, এটা দিলাম R2, এই যে এটা দিলাম R3। ওকে, খেয়াল করো তো, সবগুলো রোধের দুই প্রান্ত একই জায়গায় এবং এই দুই প্রান্তের বিভব কত, এই দুই প্রান্তের ভোল্টেজ কত, এই দুই প্রান্তের ভোল্টেজ V। কাজে এই সবগুলো রোধের দুই পাশের ভোল্টেজ হচ্ছে V, এই সবগুলো রোধের দুই পাশের ভোল্টেজ হচ্ছে V, সবগুলো রোধের দুই পাশের ভোল্টেজ হচ্ছে V। কাজে এখানে ভোল্টেজটা সমান। পার্থক্য কোন জায়গায় হবে তাহলে? পার্থক্য হবে তার মানে কারেন্টে, অবশ্যই একটা কারেন্টে পার্থক্য হবে। তো ধরো একটা কারেন্ট আসতেছে I পরিমাণ কারেন্ট আসতেছে, I কারেন্ট আসলো, এখানে এসে I কারেন্ট এখানে আসবে, সে দেখবে 3টা যাওয়ার রাস্তা, কোনো শর্ট সার্কিট কিন্তু নাই, কোনো ফাঁকা রাস্তা কিন্তু নাই, এমন কোনো রাস্তা নাই যেখানে রোদ নাই, সবগুলো রাস্তায় রোদ আছে, 3টা রাস্তা দিয়ে যাওয়া যায়। সো তখন কারেন্টটা 3 ভাগ হয়ে যাবে। সো কিছু কারেন্ট যাবে এই দিকে, ধরো R1 এর মধ্যে দিয়ে I1 গেল,
এদিক দিয়ে কিছু কারেন্ট যাবে, ধরো এদিক দিয়ে গেল I2, এবং কিছু কারেন্ট যাবে এদিক দিয়ে R3 এর মধ্যে দিয়ে, ধরো গেল I3। সো তিনটা কারেন্ট গেছে, I1, I2 এবং I3। এরা পরবর্তীতে আবার এসে মিলিত হবে এই জায়গায়, আবার এসে এই জায়গায় মিলিত হবে, মিলিত হয়ে আবার I1 গঠন করে ফেরত চলে যাবে। ব্যাটারি যত পরিমাণ কারেন্ট ছাড়বে ঠিক তত পরিমাণ কারেন্ট আবার গ্রহণও করবে, তাই না? এটাই তো ব্যাটারির ধর্ম। আচ্ছা, সো এইভাবে ওর কারেন্টের বিভাজন হয়ে গেল, কারেন্ট ডিভাইড হয়ে গেল। এখন ডিভাইডেড কারেন্টগুলো আমি হিসাব করব। আচ্ছা, তো সিমিলার প্রসেসে দেখো তো, যদি একটা যদি তুল্য সার্কিট আমি বানাইতাম, এই সবগুলো রোধ না হিসাব করে যদি একটা তুল্য সার্কিট আমি বানাইতাম, তুল্য সার্কিটটা মানে কি হচ্ছে, তিনটা রোধকে খুলে আমি একটা রোধ বসাবো, এখানে আমি তিনটা রোধ রাখবো না, এখানে আমি শুধুমাত্র একটা রোধ রাখবো, এখানে আমি তিনটা রোধ রাখবো না, আমি এমন একটা রোধ রাখবো যেন মোট সার্কিটটা সেম থাকবে, কারেন্ট আই থাকবে, ভোল্টেজ সেম থাকবে। সো এই তিনটা রোধের ইকুইভ্যালেন্ট একটা রোধ আমি এখানে রাখতেছি, যেটাকে আমরা বলতেছি আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ, ঠিক আছে? আচ্ছা, সো কারেন্ট এখানে আই যাচ্ছে। ওকে, এখন দেখো তো, এই তুল্য রোধের দুই পাশে ভোল্টেজ হচ্ছে ভি। আচ্ছা, কারেন্ট হচ্ছে আই। আমি জানি যে এই তুল্য রোধের যে কারেন্ট, নাকি না, এই যে এই তুল্য রোধের দুই পাশে যে ভোল্টেজ, এবং এই যে R1, R2 কিংবা R3 এর দুই পাশে যে ভোল্টেজ, এই ভোল্টেজগুলো সমান। তাহলে R1 এর দুই পাশের যে ভোল্টেজ অফ R1 সমান সমান হবে ভোল্টেজ অফ আর ইকিউ। ভাই আমি কিছুই বুঝি নাই, ভাই কি বলতেছেন? আরে ভাই, ব্যাটারি তো সেমই আছে, কেমন কিছুই চেঞ্জ করে নেই, খালি এই তিনটা রোধের যোগফলটা আমি এখানে বুঝাইছি, যেটা হচ্ছে তুল্য রোধ। আচ্ছা, তো এই সবগুলো রোধের দুই পাশে যে ভোল্টেজটা ছিল ভি, এই তুল্য রোধের দুই পাশের ভোল্টেজটাও তো ভি, কাজেই যে কোনো একটা রোধের দুই পাশের যে ভোল্টেজ সেটা হচ্ছে তুল্য রোধের ভোল্টেজ, সেম। এখন ভোল্টেজের ফর্মুলা কি? ভি সমান সমান আই আর কারেন্ট এবং রোধের গুণফল, কাজে R1 রোধের ভোল্টেজ আমি কেমনে পাবো? R1 রোধের কারেন্ট এবং R1 রোধ গুণ করা লাগবে। সো R1 রোধ গুণন R1 রোধের কারেন্ট, R1 রোধের মধ্যে কি পরিমাণ কারেন্ট যায়? I1 রোধ কারেন্ট যায়। আচ্ছা, আর ইকিউ এর ভোল্টেজ আমি কেমনে বের করব? আর ইকিউ এর ভোল্টেজ আমি কিভাবে বের করব? আর ইকিউ এর ভোল্টেজটা আমি বের করব আর ইকিউ এর যে রোধের মান, অর্থাৎ আর ইকিউ এবং আর ইকিউ এর মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, কারেন্ট তো ভাই সেম নাকি? সেম তো না, আর ইকিউ এর মধ্যে কারেন্ট কিন্তু টোটাল কারেন্ট I1, কাজেই I1 আমার বের করা লাগবে, আমার বের করা লাগবে এই I1 কারেন্টটাই বের করতে চাই, যে ডিভাইডেড যে কারেন্টটা সেটাই বের করতে চাই, এই I1টা বের করতে চাই। তাহলে I1 সমান কত আসে? R1টাকে ওই পাশে পার করে দাও, থাকবে আর ইকিউ ডিভাইডেড বাই R1 ইনটু I। অথবা এটা তুমি এভাবে বলতে পারো যে মোট কারেন্ট গুণন তুল্য রোধ ডিভাইডেড বাই যেই রোধের দুই পাশে কারেন্ট আমি হিসাব করতে চাই সেই রোধ। তুমি খেয়াল করো, এখানে যেই রোধের কারেন্ট আমি বের করতেছি এবং সেই রোধের কারেন্ট, দেখো রোধের মান এবং সেই রোধের কারেন্টের মান ব্যস্তানুপাতিক। কেন? কারণ তো ভাই ঠিকই আছে, রোধের মান যদি বাড়ে তাহলে কারেন্টের মান কমবে না? হ্যাঁ, ওটাই তো, R1 বাড়ায় দিলে R1 এর কারেন্টটা কমে যাবে, যদি বাধার পরিমাণ বাড়ায় দেই তাহলে সেই জায়গায় কারেন্টের মানটাও কমে যাবে। এবং তুমি এখানে দেখো, এই জায়গায় যখন আমরা ভোল্টেজটা পড়ছিলাম, ভোল্টেজের জায়গায় কিন্তু এই যে V1টা আমরা বের করতেছিলাম, আমার রোধটা ছিল R1। দেখো, রোধ তুমি যদি বাড়াও তাহলে V1টা তুমি বাড়ে, রোধ বাড়াইলে ভোল্টেজের পার্থক্যটা বেড়ে যাবে, ভোল্টেজ বেশি খরচ হবে ওই রোধে, রোধ বেশি মানে বাধা বেশি, বাধা বেশি মানে বেশি খরচ করা লাগবে। সো রোধ যদি বেড়ে যায়, ওই রোধে ভোল্টেজের খরচটা বেড়ে যাবে, ভোল্টেজের ড্রপটা বেড়ে যাবে। আর কারেন্টের ক্ষেত্রে, কারেন্ট ডিভাইডারের ক্ষেত্রে রোধের মান যদি বাড়ায় দেই তাহলে কারেন্টের মানটা কমে যাবে, কারণ এটা ব্যস্তানুপাতিক আর ওটা ছিল সমানুপাতিক। সিমিলারলি I2 কত হবে? আর ইকিউ ডিভাইডেড বাই I2 এর রোধ মানে R2 গুণন মোট কারেন্ট I।
I3 কত হবে? I3 হবে REQ ডিভাইড বাই যেই রোধটার কারেন্ট বের করবো সেই রোধের মান I3, তার মানে R3 গুণন মোট কারেন্ট I। তাহলে জেনারেল ফর্মুলা আমাদের কি হচ্ছে? কোনো জেনারেল ফর্মুলা এখানে আছে? জেনারেল ফর্মুলা কি এখানে আছে? খেয়াল করো তো জেনারেল ফর্মুলা আছে কিনা, জেনারেল ফর্মুলা আছে কিনা কোনো, দেখো। তাহলে যদি আমি n তম রোধের মধ্যে কারেন্টটা বের করতে চাই, n তম রোধের মধ্যে কারেন্টটা বের করতে চাই, তাহলে আমাকে কি করা লাগবে? মোট কারেন্ট আগে ছিল ভোল্টেজ ডিভাইডারের মোট ভোল্টেজ, এখন যেহেতু কারেন্ট বের করতেছি মোট কারেন্ট ইনটু ওই জায়গাটার মোট তুল্য রোধ ডিভাইডেড বাই যেই রোধের, এখানে n নাম্বার রোধের কারণে আমি বের করব, কাজে n নাম্বার রোধের মান। এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। এখন যেহেতু এটা সমান্তরাল সেহেতু সমান্তরালের তুল্যরোধটা অত সহজ না, যোগ করলেই হয়ে যায় না, এটা কমপ্লেক্স একটা ফর্মুলা, তাই না? তাই না? হ্যাঁ, সো এখানে একটু তুল্যরোধটা আলাদা করে হিসাব করে নেওয়া লাগবে। ওই যে 1/r = 1/r1 + 1/r2, ওইটা একটু হিসাব করে নেওয়া লাগবে। সো আমাদের যে কমপ্লেক্স যে ফর্মুলাটা ছিল ওইটা দিয়ে হিসাব করে নেওয়া লাগবে, যে 1/Req = 1/r1 + 1/r2 + 1/r3, এই যে এভাবে ডট ডট এভাবে হিসাব করে নেওয়া লাগবে যতগুলো রোধ থাকবে ততগুলো রোধের জন্য। আচ্ছা, এখন সমান্তরালের ক্ষেত্রে কিছু শর্টকাট ছিল, যদি সমান্তরাল রোধগুলোর মান সেম হয় অথবা যদি সমান্তরাল রোধ খালি দুইটা থাকে, তোমরা ওই শর্টকাটগুলোর ক্ষেত্রে ফর্মুলাটা একটু ছোট হয়ে যায়। শর্টকাট স্পেশাল কেসগুলোর ক্ষেত্রে ফর্মুলাটা একটু ছোট হয়ে যায়। প্রথমে দেখো যে যদি দুইটা রোধ থাকে, ভাই, হ্যাঁ, দুইটা রোধের একটা ছোট একটা ফর্মুলা ছিল, মনে আছে? দুইটা রোধের ক্ষেত্রে Req কত ছিল মনে আছে? রোধের গুণফল R1 R2 এবং রোধের যোগফল R1 + R2। কাজেই তখন তুমি যদি I1 বের করতে চাও, এক নাম্বার রোধের কারেন্ট, কি করা লাগবে? মোট কারেন্ট গুণন তুল্য রোধ বসাও R1 R2 ডিভাইড বাই R1 + R2। আচ্ছা, ফর্মুলা কি ছিল? তুল্য রোধ ভাগ যেই রোধের কারেন্ট বের করব সেই রোধের মান। কোন রোধের কারেন্ট বের করব? এক নাম্বার রোধের কারেন্ট বের করব, সো এক নাম্বার রোধের মান। ঠিক আছে না? ওকে, এতটুকু ঠিক আছে? ঠিক আছে, এবার একটু কাটাকাটি করো তো। কাটাকাটি করা যায়? এই যে R1 কাটাকাটি করা যায়, তাহলে থাকতেছে কি? I1 = I গুণন R2 ডিভাইডেড বাই R1 + R2। এটা যদি দুইটা রোধ থাকে তাদের ফর্মুলা, সেম প্রসেসে I2 কি হবে? মোট রোধ গুণন, এখানে I1 ছিল তাই এখানে R2 আসছে, এবার আমি I2 বের করব, এখানে আসবে R1 + R2। বলো, বুঝছো নাকি বুঝো নাই? প্রতিপাদনটা তো বুঝছো, বাট এই ফর্মুলা থেকে বুঝা কি যায়? এই ফর্মুলা মনে রাখবা কেমনে? যদি খালি দুইটা রোধ থাকে, যদি শুধু দুইটা রোধ থাকে, সেক্ষেত্রে মনে রাখবা এক নাম্বার রোধের কারেন্ট হবে মোট কারেন্ট গুণন অপর রোধের মান ডিভাইড বাই দুই রোধের যোগফল। দুই নাম্বার রোধের কারেন্ট হবে মোট কারেন্ট গুণন অপর রোধ, মানে দুই নাম্বার কারেন্টটা বের করতেছি, তাহলে এক নাম্বার রোধটা নিব ডিভাইড বাই কারেন্ট রোধের যোগফল। ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখো, এটা কাজে আসে। যদি দুইটা রোধ থাকে, দুইটা রোধের ক্ষেত্রে এটা অনেক কাজে আসে। তুমি খুব সহজেই কারেন্ট বের করে ফেলতে পারবা। চিত্রটাও আমি দেখাই দিচ্ছি। যদি দুইটা রোধ থাকে তার চিত্রটা কিভাবে হবে? দুইটা রোধ থাকলে চিত্রটা কেমন হয়? এই রকম হয় আসলে, যে I কারেন্ট দুইটা রোধের মধ্যে, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2। তাহলে তুমি এই কারেন্টের মানগুলা হিসাব করে ফেলতে পারবা, যে মোট কারেন্ট যাচ্ছে I1 দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখানে যেমন তোমার I কারেন্ট যাচ্ছিল, I কারেন্ট যায় I1 I2 I3 তিন ভাগ হয়েছিল। যদি দুই ভাগ হয়ে যায়, দুইটা রোধ থাকে, যে এইটা হবে I1, এইটা হবে I2, মোট কারেন্ট হচ্ছে I, তাহলে তুমি I1 এবং I2টা বের করে ফেলতে পারবা এই ফর্মুলা ইউজ করে।
মোট কারেন্ট গুণন যেই রোধের কারেন্ট বের করব সেই রোধ না, ও অপর রোধটা বের করব, অপর রোধটার মান এখানে বসাবো। I1 এর জন্য বসাবো R2, R1 প্লাস R2। I2 এর জন্য বসাবো R1, R1 নিচে প্লাস R2 হচ্ছে নিচে। ঠিক আছে, সো এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, অনেকে ভুল করে ফেলে। ভোল্টেজ ডিভাইডার রুল যেটা, ভোল্টেজ ডিভাইডারে কিন্তু যার ভোল্টেজ বের করি তার রোধটা উপরে থাকে, তাই না? বাট কারেন্টের ক্ষেত্রে যার রোধটা আমি বের করব, সরি যার কারেন্টটা আমি বের করব তার রোধটা কিন্তু উপরে থাকে না, অন্য রোধটা থাকে। ওকে, দুইটা রোধের ক্ষেত্রে এই একটা ছোট একটা ফর্মুলা আসে। তিনটা রোধের ফর্মুলা বা চারটা রোধ বা 10টা রোধের ফর্মুলা সহজ, বাট এখানে আর ইকিউটা হিসাব করে নেওয়া লাগবে তুল রোধের ফর্মুলা দিয়ে। ঠিক আছে, আর যদি একই মানের একাধিক রোধ থাকে তাহলে এই যে এই ফর্মুলাটাই, বাট সেখানে আর ইকিউ এর মান কত হবে? আর ডিভাইডেড বাই এন, তাই না? যদি এন সংখ্যক সমান রোধ সমান্তরালে থাকে তখন তো আর ইকিউটা বের করা সহজ হয়ে যাবে। সো ওটার জন্য আলাদা কোনো ফর্মুলা মনে রাখা লাগবে না, এই ফর্মুলাটাই, বাট আর ইকিউ এর মানটা তখন তুমি সহজে বের করতে পারবা, তাই না? দেখো, তাও আমি এটা লিখে দিচ্ছি যে একই মানের রোধের ক্ষেত্রে, একই মানের রোধের ক্ষেত্রে যদি একই মানের রোধ থাকে, যদি একই মানের রোধ থাকে একই মানের রোধ যদি থাকে তখন এটা আসলে কেমনে হিসাব করা যায়? যদি একই মানের রোধ হয়, যেমন ধরো অনেকগুলো রোধ, আর এটাও আর, সবগুলো রোধ হচ্ছে আর, সবগুলো রোধ হচ্ছে আর, আর মানের, সবগুলো রোধ হচ্ছে আর মানের, সবগুলো রোধ হচ্ছে আর মানের, বুঝছো? আচ্ছা, তোমাকে বলো তো এটা তুল রোধ কত? আই কারেন্ট আসলো, আই কারেন্ট এসে ভাগ হয়ে যাবে চারটায়। আচ্ছা, প্রত্যেকটায় ধরো I1, এটাই ধরো I2, এটাই ধরো I3 কারেন্ট গেল, এটাই ধরো I4 কারেন্ট গেল। ওকে, এখন আই কারেন্টটা 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আই কারেন্টটা 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আই কারেন্টটা 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তুমি এটা কোনো অঙ্ক না করেই সলভ করতে পারো, তুমি এইটা অঙ্ক না করেই সলভ করতে পারো, কোনো ফর্মুলা ইউজ করা লাগবে না এখানে। তুমি চিন্তা করো তুমি একটা কারেন্ট, হ্যাঁ তুমি কারেন্ট হয়ে জন্মাইছো। আচ্ছা, তো তুমি কারেন্ট আসলা, কারেন্ট মানে কি? অনেকগুলো ইলেকট্রন, তাই না? কারেন্ট এদিকে যাচ্ছে, তার মানে অনেকগুলো ইলেকট্রন উল্টা দিক দিয়ে আসবে। তো তুমি বুঝার সুবিধার জন্য একই তো, খালি দিক উল্টা, সো উল্টা দিক ভুলে যাও, ধরো ইলেকট্রনগুলো এদিক দিয়ে যাচ্ছে, হ্যাঁ ধরে নিচ্ছি বুঝার জন্য যে অনেকগুলো ইলেকট্রন আসলো, এসে সে দেখলো যে এইখানে 4টা রাস্তা আছে, এইটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা এবং এইটা একটা রাস্তা, এবং 4টা রাস্তায় রোধের মান সমান। যদি এমন কোনো রাস্তা থাকতো যেখানে কোনো রোধ থাকতো না, শর্ট সার্কিট, তাহলে সে তো অন্য কোনো জায়গা দিয়ে যাবেই না, সকল কারেন্ট ওই রোধ ছাড়া তার দিয়ে যাইতো, শর্ট সার্কিট দিয়ে যাইতো। বাট এখানে সবগুলো রাস্তায় রোধ আছে, তো এজন্য তারা চিন্তা করবে চল যেই রাস্তায় রোধের মান সবচেয়ে কম আমরা সেই রাস্তায় বেশি মানুষ যাই, বেশি ইলেকট্রন যাই। এমনটাই হয় না, যেখানে রোধ কম থাকে সেখান দিয়ে তো বেশি কারেন্ট যায় বাধা কম জন্য, যেখানে রোধ বেশি থাকে সেখানে তো কম কারেন্ট যায়, ব্যস্তানুপাতিক। কিন্তু এখানে সবগুলো রাস্তায় সমান পরিমাণ রোধ, এই জন্য সবগুলো রাস্তায় সমান পরিমাণ কারেন্ট যাবে। 4টা রাস্তা, কাজে কারেন্ট 4 ভাগ হয়ে সমান পরিমাণ চলে যাবে। সো প্রত্যেকটা জায়গায় I1, I2, I3 এবং I4 এর মান সমান হবে, মোট কারেন্ট 4 ভাগ হয়ে 4 রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এমনটাই হওয়ার কথা না লজিক্যালি? কোন জায়গায় কি রোধের কম বেশি আছে? নাই। তাহলে কি কারেন্টের কম বেশি হবে? সব জায়গায় রোধের পরিমাণ সেম, সো কারেন্ট গুলো 4 ভাগ হয়ে চলে যাবে। যে বন্ধু সব রাস্তায় তো রোধের পরিমাণ সেম, তাহলে আর বাদ বিচার করে লাভ নাই, 4 ভাগের 1 ভাগ ওই দিক যাই, 1 ভাগ এদিক যাই, 1 ভাগ এদিক আর 1 ভাগ এদিক। এখন অঙ্ক করে দেখবা এটাই আসবে, অঙ্ক করে দেখো এটাই আসবে, অঙ্ক করে দেখো এটাই আসবে। যদি অঙ্ক করি তাহলে আমার ফর্মুলা কি ছিল? I1 বের করি, তাহলে বুঝবা I1 কত হবে? মোট কারেন্ট গুণন আর ইকিউ ডিভাইডেড বাই R1, তাই না? আচ্ছা, ইকুয়ালস টু I গুণন আর ইকিউ মানে কত? 4টা রোধ, এখানে 4টা রোধ সমান মানের রোধ সমান্তরালে, তাহলে রোধের মান ডিভাইড বাই 4। তুল রোধ শর্টকাট আমরা পড়ছিলাম না যে একই মানের অনেকগুলো রোধ থাকলে
তুল্য রোধ কি হয়, কতগুলো রোধ আছে ভাগ করলেই হয়ে যায়, প্রত্যেকটার মান আর, তাহলে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4টা রোধের তুল্য রোধ তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এটা হচ্ছে R/4 ডিভাইড বাই R1। R1 মানে কত, 1 নম্বর রোধের মান, 1 নম্বর রোধের মান, 1 নম্বর রোধের মান কত, R, তাহলে R। তাহলে দেখো তুমি এই যে R কাটা থাকতেছে I/4। এই দেখো I1 এর মান I/4, এই যে I/4। তুমি হিসাব করে দেখো I2 I3 I4 I5 সবগুলোর জন্য I/4 আসবে, ঠিক আছে। তাহলে যদি এমন হয় যে n সংখ্যক রোধ আছে আর এইরকম কতগুলো রোধ আছে, n সংখ্যক রোধ আছে, হ্যাঁ, n সংখ্যক r মানের রোধ আছে সমান্তরালে, একই মানের n সংখ্যক রোধ আছে, একই মানের n সংখ্যক রোধ আছে। তাহলে যদি মোট কারেন্ট হয় I, তাহলে I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু IN ইকুয়ালস টু কত হবে, এত কিছু লেখার দরকার নেই, I1 I2 IN এভাবে লেখো, I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু ডট ডট ডট, সকল কারেন্ট সমান হবে n পর্যন্ত, কত হবে, এটা হবে মোট যে কারেন্ট সেটা n ভাগ হয়ে প্রত্যেকটা কারেন্ট দিয়ে চলে যাবে। যদি 10টা রোধ থাকে একই মানের, তাহলে কারেন্ট এসে বলবে ভাই সবগুলো রাস্তায় তো কারেন্টের মান সেম, তাহলে একটা কাজ করি আমরা 10 ভাগ হয়ে সমান সমান পরিমাণ চলে যাই। যদি 2টা রোধ থাকে একই মানের, তখন তো আরো সহজ, দেখবা এই পাশেও সমান রোধ, এ পাশেও সমান রোধ, অর্ধেকের পাশে যাবে অর্ধেকের পাশে যাবে, বুঝছো না? তো সমান রোধ হলে এটা সুবিধা হয়, সমান রোধ হলে এটা সুবিধা হয়। তো এটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা সমান রোধের জন্য। এটা কোনো ফর্মুলা মনে রাখার দরকারই নেই, এটা তো ফর্মুলা ছাড়া তুমি চিন্তা করলেই বুঝতে পারো। এটা ফর্মুলা ছাড়া তুমি খালি চিন্তা করবা, সৃষ্টিকর্তা মাথা দিছে কেন, মাথা দিছে চিন্তা করার জন্য, ফর্মুলা মনে রাখা লাগবে না, তো এটা চিন্তা করলেই বুঝতে পারবা, ঠিক আছে না? ঠিক আছে, চলো আমরা কিছু অঙ্ক দেখি, তাহলে আমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হবে। আমরা কিছু অঙ্ক দেখি, আমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হবে। এখানে দেখো একটা সহজ একটা প্র্যাকটিস প্রবলেম দেখি, তারপরে আস্তে আস্তে আমরা একটু 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 টাফের দিকে যাব। একটা এক্সাম্পল দেখো, আমরা দুইটা এক্সাম্পল দেখবো, হ্যাঁ, দুইটা এক্সাম্পল দেখবো। যেমন ধরো প্রথমে 2টা রোধ দিয়ে শুরু করি। এই যে একটা রোধ, এই যে একটা রোধ, 2টা রোধ সমান্তরালে আছে, এটা হচ্ছে তোমার 10 ওহম, এটা হচ্ছে তোমার 20 ওহম, ঠিক আছে, ওকে। এখন এখানে ভোল্টেজ যেটা সেটা হচ্ছে 3 ভোল্ট, ওকে। এইখানে তোমাকে প্রত্যেকটা রোধের মধ্যে কারেন্টের মানগুলো বের করা লাগবে, হ্যাঁ, প্রত্যেকটা রোধের মধ্যে কারেন্টের মান বের করা লাগবে। সো মোট একটা কারেন্ট যাবে I, প্রত্যেকটা রোধের মধ্যে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, একটাই যাবে ধরো I1, একটাই যাবে হচ্ছে I2। তাহলে এখন কোন কারেন্টের মান কত, তোমার মোট কারেন্টটা জানা লাগবে। তো ফর্মুলার জন্য, হিসাব করার জন্য মোট কারেন্টটা তো জানতে হবে। মোট কারেন্ট জানার পর এরপর তুমি হিসাব করতে পারবা, আচ্ছা তাহলে এই কারেন্টটা কিভাবে ভাগ হয়ে যায়। সো প্রথম কাজ হচ্ছে মোট কারেন্টটা বের করা। তো এইটাকে তুমি একটা তুল্য রোধ দিয়ে কনভার্ট করতে পারো না, এইটাকে একটা তুল্য রোধ দিয়ে তুমি কনভার্ট করতে পারো। তুল্য রোধটা কেমন, তুল্য রোধটা এমন যে 10 আর 20 তুল্য রোধ করলে কত হয়, 10 আর 20 এর তুল্য রোধ কত হবে, 10 আর 20 এর তুল্য রোধ কত হবে, 10 আর 20 3 ভোল্ট। এখানে 10 আর 20 এর তুল্য রোধ কত হবে, 10 গুণন 20 ডিভাইড বাই 10 যোগ 20, তাহলে হচ্ছে 200 ডিভাইড বাই 30, 200 ভাগ 30 মানে 20 ভাগ 3, 20 ভাগ 3 মানে হচ্ছে এটা অলমোস্ট 6.66, রাইট? সো 6.67 ওহম। তাহলে মোট কারেন্ট যেটা I, মোট যে কারেন্ট I, এটাই তো আমি বের করবো। I মোট কারেন্ট আমার লাগবে, মোট কারেন্ট কত হবে, ভোল্টেজ ভাগ রোধ, ভোল্টেজ 3 ভোল্ট ডিভাইড বাই রোধ হচ্ছে 6.67 ওহম। কারেন্টের ফর্মুলা কি ভোল্টেজ ভাগ রোধ না? এই রোধের ভোল্টেজ কত, 3 ভোল্ট, এই রোধের মান কত, 6.66 ওহম। তাহলে এটা কত আসে রে, এটা 0.45 অ্যাম্পিয়ার, এটা আসে 0.45 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে মোট কারেন্ট। আচ্ছা
তাহলে I1 কত হবে? দুইটা রোধের জন্য আমাদের ফর্মুলা কি ছিল? মোট কারেন্ট 0.45 গুণন উপরে যেইটার জন্য কারেন্ট বের করব তার অপর রোধের মান I1 বের করব, তাহলে অপর রোধ মানে 20 ইউজ করা লাগবে, তাহলে 20 ডিভাইডেড বাই দুইটা রোধের যোগফল 20 যোগ 10 কত আসে? এটা 0.45 ইন্টু 20 ভাগ 20 আর 10 30, এটা আসে 0.3 অ্যাম্পিয়ার। তাহলে I2 কত হবে? 2 নাম্বার রোধের কারেন্ট আমি বের করব, তাহলে মোট কারেন্ট গুণন যেই রোধের কারেন্ট আমি বের করতেছি তার অপর রোধের মান 10, তাহলে 10 ডিভাইডেড বাই 20 যোগ 10 মানে 30, 20 যোগ 10 20 যোগ 10, তাহলে এটা কত আসবে? এটা আসবে 0.15 অ্যাম্পিয়ার। 0.15 অ্যাম্পিয়ার, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 0.15 অ্যাম্পিয়ার একটা, আর এটার মধ্যে যাবে 0. আচ্ছা, এটা টোটাল এই যে 0.3 অ্যাম্পিয়ার, টোটাল হচ্ছে 0.45 অ্যাম্পিয়ার। তুমি একটু হিসাব করে দেখো যে এই দুইটা কারেন্ট যোগ করলে তো এই কারেন্টটা পাওয়ার কথা, I1 এবং I2 যোগ করলে মোট কারেন্টটা পাওয়ার কথা না? মোট কারেন্টটাই তো ভাগ হয়ে I1 এবং I2 হয়েছে। তো তুমি দেখো I1 এবং I2 এর যোগফল 0.3 যোগ 0.15 ইকুয়াল কত আসে? 0.45, যেটা হচ্ছে মোট কারেন্টের সমান। যদি রোধ সেম হয়ে যায়, যদি 10 আর 10 থাকতো, তাহলে মোট যে কারেন্টটা সেটা খালি 2 ভাগ হয়ে যাইতো। ধরো এই মোট কারেন্ট পাইলাম 20 অ্যাম্পিয়ার, মোট কারেন্ট পাইছি কত? 20 অ্যাম্পিয়ার। দুইটা রোধ আছে একই মানের, 10 10 20 20 100 100, তাহলে যে 20 অ্যাম্পিয়ার কারেন্ট সেটা যেহেতু রোধের মান সমান 2 ভাগ হয়ে যাবে, তাহলে 50 অ্যাম্পিয়ার এইদিকে 50 অ্যাম্পিয়ার ওইদিকে, তো অঙ্ক করাই লাগবে না, মুখে মুখে হিসাব করতে পারবা। যদি এরকম হইতো যে এখান দিয়ে আসতেছে 100 অ্যাম্পিয়ার, এখানে দুইটা রোধ আছে, একটা হচ্ছে 1000 ওহম, এখানে একটা রোধ আছে, এটা হচ্ছে 1000 ওহম, তাহলে এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, তাহলে I1 এবং I2 সমান হবে, যেহেতু দুই রাস্তায় একই রোধ, একই পরিমাণ কারেন্ট যাবে। কত হবে? 100 অ্যাম্পিয়ার 2 ভাগে ভাগ হয়ে যাবে, সো 100 ভাগ 2 মানে হবে 50 অ্যাম্পিয়ার। বুঝছি ওকে। দেখো এটা দেখো যে কখনো কখনো অঙ্ক করার সময় তুমি দেখলা যে কোন একটা রাস্তা দিয়ে কারেন্ট যাচ্ছে 45 অ্যাম্পিয়ার, হ্যাঁ, এটার কাছে 3টা রাস্তা আছে। কয়টা রাস্তা আছে? 3টা রাস্তা আছে। 3টা রাস্তা আছে, একটার মধ্যে দিয়ে যাবে I1, একটার মধ্যে I2, একটার মধ্যে I3। আচ্ছা, রোধ 3টার মান কত? একটা হচ্ছে 10 ওহম, একটা হচ্ছে 20 ওহম, আরেকটা হবে 10 ওহম। 10 ওহম, 20 ওহম আর 10 ওহম। আচ্ছা, এটা 10 না, এটা ধরো 15 ওহম। এখন তোমাকে প্রশ্ন করছে যে 20 ওহম রোধের মধ্যে কত কারেন্ট যাবে? 20 ওহম রোধের কারেন্টের মান কত? 20 ওহম রোধের কারেন্ট সমান সমান কত? তোমাকে প্রশ্ন করছে যে 20 ওহম রোধের কারেন্ট সমান সমান কত? 20 ওহম রোধের কারেন্ট সমান সমান কত? তো এখানে মোট কারেন্টটা দেওয়া আছে, যদি মোট কারেন্ট দেওয়া না থাকতো সার্কিটটা সলভ করে মোট কারেন্ট আগে বের করে ফেলতাম। তো এখানে মোট কারেন্ট প্রশ্নে দিয়েই দিছে যে 45 অ্যাম্পিয়ার। মোট কারেন্ট এখানে প্রশ্নে দিয়েই দিছে 45 অ্যাম্পিয়ার। মোট কারেন্ট এখানে প্রশ্নে দিয়েই দিছে 45 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে ফর্মুলাটা কি ছিল রে ভাই? ফর্মুলাটা মনে আছে? এটা তো একটা স্পেশাল ফর্মুলা ছিল, তো স্পেশাল ফর্মুলা ছিল দুইটা রোধের জন্য, এখানে আছে 3টা রোধ, তাহলে নরমাল জেনারেল ফর্মুলা ইউজ করা লাগবে। তাহলে 20 ওহমের মধ্যে না, তাহলে I2 বের করা লাগবে। তাহলে I2 সমান সমান কত হবে? মোট কারেন্ট I গুণন আর EQ ডিভাইডেড বাই যেই রোধের কারেন্ট বের করব সেই রোধের মান, I2 মানে R2। R2 কত? R2 হচ্ছে 20। আচ্ছা, আর EQ সমান সমান কত হচ্ছে এখানে দেখো তো? 1/REQ ইকুয়ালস টু 1/10 যোগ 1/20 যোগ 1/30। 1/REQ কত আসে? 11/60। তাহলে
আর ইকিউ এর মান কত হবে 1/r কিউ, ইকিউ হচ্ছে 11/60, তাহলে আর ইকিউ হবে 60/11 ওহম, তাই না? 60/11 ওহম। কাজেই মোট কারেন্ট কত ছিল 45, আর ইকিউ কত পাইছি 60/11, 60/11। আর আর টু এর মান কত? আর টু এর মান হচ্ছে 20। এইটা সলভ করলে তোমরা মোট I2 এর মানটা হিসাব করতে পারবা। সো I2 কত আসবে? I2 এটা আসবে 12.27 অ্যাম্পিয়ার। এটা আসবে 12.27 অ্যাম্পিয়ার। ভাই 15 ওহম দিছেন তো? 15 ওহম দিছেন তো মানে? ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, 10, 20 আর 15, তাই না? ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু হিসাবটা চেঞ্জ হবে, তাই না? এই যে এখানে এই মানগুলো একটু চেঞ্জ হবে, তাহলে তাহলে যে এইখানে এই মানগুলো একটু চেঞ্জ হবে, তাই না? ওকে ওকে ওকে, 10, 20 আর 15, তাই না? আমি 30 ধরে করছি, তাহলে 10, 20 আর 15, ওকে সরি সরি, 1/10 যোগ 1/20, এটা আসে 13/60, তাহলে এটা আসবে 60/13, তাহলে এখানে আসবে 60/13/20। আচ্ছা, এটা আসে 10.3846 অ্যাম্পিয়ার, 10.3846 অ্যাম্পিয়ার, 10.3846 অ্যাম্পিয়ার, 10.3846 অ্যাম্পিয়ার। দেখো এটা দেখো, তোমাকে বলছে 25 ওহম এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 25 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, মানে এই যে এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা তোমাকে জিজ্ঞাসা করেছে। 25 ওহমের দুই পাশের বিভব পার্থক্যটা তোমাকে জিজ্ঞাসা করেছে যে এই জায়গায় এই যে ভি 25 ওহমের দুই পাশে V25, এই V25 এর মান কত? 25 ওহমের দুই পাশের এটার মান কত? এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন। এখন এই সার্কিট দেখার পর তোমরা কি করবা? তাহলে তোমরা প্রথমে অনেকভাবে সলভ করা যেতে পারে। প্রথমত কি করা যেতে পারে? প্রথমত এই দুইটা রোধ কে মিলে একটা রোধ বানাবা। সো দুইটা রোধের যোগফল এখানে, তাহলে একটা রোধ যদি রাখতে চাই, কোন রোধ থাকবে? 40 ওহম, তাই না? 30, 10 আর 30, 40 ওহম। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে 5 আর 25 একসাথে করবা, একসাথে করলে এখানে কত রোধ থাকবে? 5 আর 25 যোগ করলে 30 ওহম থাকবে। তাহলে 30, 30, 40, 40, 30 আর 30, তিনটা রোধ সমান্তরালে থাকতেছে। ওকে, এবার তুমি খুব সিম্পল ভাবে সার্কিটটা সলভ করে, তিনটা রোধ সমান্তরালে 40, 30 আর 40, 40, 30 আর 30, কারেন্টটা বের করবা, মোট কারেন্ট আই বের করবা। মোট কারেন্ট আই যদি বের হয়ে যায়, এবার তুমি জানো এটা 40, এটা 30, এখানে হচ্ছে 30, তাহলে I1 বের করবা, তারপরে I2 বের করবা, তারপরে I3 বের করবা। তাহলে I3 কারেন্ট তো এই সবগুলোর মধ্যে দিয়ে যাবে। এবার তুমি 30কে আলাদা আলাদা করে হিসাব করবা, 5 আর 25, তাহলে 5-এর মধ্যে দিয়েও I3 যাবে, 25-এর মধ্যে দিয়েও I3 যাবে, যে I3টা কারেন্ট ডিভাইডার দিয়ে আমরা ইউজ করে ফেলবো। এরপরে I3 আর 25 ওহম গুণ করলে তুমি এখানকার ভোল্টেজ V25 পাওয়া যাবে। বাট এত বড় কাজ করার দরকার নাই, এটা হলো কারেন্ট ডিভাইডার দিয়ে করার কাজ। বাট তোমাকে চাইছে ভোল্টেজ, তোমাদের তো ভোল্টেজ ডিভাইডারই আছে। তো ভোল্টেজ ডিভাইডার যেহেতু আছেই, কাজে এত কাহিনী কে করবে ভাই? বলদ নাকি আমরা? আমরা তো আর বলদ না। সৃষ্টিকর্তা একটা মস্তিষ্ক দিছে, কখন কোন কনসেপ্ট ইউজ করলে অঙ্ক সহজ হবে এটা তো বুঝতে হবে। তো চাইছে বিভব পার্থক্য কত, আমি তাহলে ভোল্টেজ ডিভাইডার ইউজ করব, ভোল্টেজ বের করব আমি, তো ভোল্টেজ ডিভাইডার ইউজ করি। বিভব পার্থক্য বা ভোল্টেজ বের করা লাগবে, তাহলে ভোল্টেজ ডিভাইডার ইউজ করব। তুমি দেখো তো প্রত্যেকটা ব্রাঞ্চের, এই যে এটাকে একটা বলে একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ বা বাহু, তাহলে প্রত্যেকটা জায়গায় বিভব কি সেম না? বুঝো নাই, বুঝো নাই, বুঝো নাই। এই দেখো এই পুরা জায়গার আর এই পুরা জায়গার এই যে দুই প্রান্ত, এইটা আর এইটা, সবার বিভব কি 50 না? এই যে 50 এইদিকে, 50 এইদিকে, এই যে 50, এই যে 50, তাহলে এখানেও 50, মাঝখানেও 50, নিচেও 50। তার মানে বুঝতে পারতেছি যে 5, 25 এটার দুই পাশের বিভব কত? 50। এটার দুই পাশের বিভব কত? 50। 5 আর 25-এর দুই পাশের বিভব হচ্ছে 50। তুমি খেয়াল করো 50-এর সাথে কানেকশন দেওয়া, এই যে তাহলে বলতে পারতেছি ভাই, তাহলে তো আমি এটা অঙ্ক না করেই এখানে চোখের দেখায় দেখতে পারতেছি যে এই যে মোট যে ভোল্টেজের খরচ এখানে কত? 50 ভোল্ট।
আমার তাহলে এইটা কিছু ভোল্টেজ থাকবে আর এখানে কিছু ভোল্টেজ থাকবে, এইটা হচ্ছে ভি 25 ওহমের দুই পাশের ভোল্টেজ যেটা আমরা বের করব। এখন ভোল্টেজ ডিভাইডার কেমনে ইউজ করে, V25 ইকুয়ালস টু মোট ভোল্টেজ কত 50। আমি তো শুধু এইটুকু হিসাব করতেছি, এইটুকুর মোট ভোল্টেজ কত 50। এই 50 দুই ভাগ হয়ে যাবে, এখানে এখানে কিছু ভাগ হবে, এখানে কিছু ভাগ হবে, এখানে কিছু খরচ হবে, এখানে কিছু খরচ হবে, মোট খরচ হচ্ছে 50। কারণ 50 ওহম আমি 50 ভোল্ট আমি এই দুইটার দুই পাশে আমি দিছি। আচ্ছা, তো রোধ বেশি এখানে, তো এখানে বেশি খরচ হওয়ার কথা না, বেশি খরচই হবে। দেখো তাহলে মোট ভোল্টেজ গুণন যেই রোধের ভোল্টেজ বের করব মানে 25 ওহম, সেই রোধের মান ডিভাইডেড বাই মোট ভোল্টেজ, এই জায়গাটার মোট ভোল্টেজ, এই জায়গার মোট ভোল্টেজ কত 25 যোগ 5, 25 যোগ 5, তাহলে 50 গুণন 25 ডিভাইডেড বাই 25 যোগ 5 মানে হচ্ছে 30। তাহলে V25 কত আসতেছে রে, V25 আসতেছে এখানে 25 ভাগ 30 ইন্টু 50, এটা আসে 41.667 বা 6767 ভোল্ট। তুমি দেখো V5 কম আসবে, 5 ওহমের দুই পাশের যে ভোল্টেজ V5 এটা কম আসবে, হিসাব করে দেখতে পারো এটা কম আসবে। কেমনে হিসাব করবা, V5 ইকুয়ালস টু মোট ভোল্টেজ 50 ইন্টু 5 নাম্বার বা 5 ওহমের বিভব পার্থক্য বের করব, কাজে উপরে থাকবে 5 ওহম, নিচে থাকবে মোট ওহম মানে মোট রোধ 25 যোগ 5। দেখো 8.33 ওহম। তুমি এটা এভাবে নাও করতে পারতা, তুমি এইটা এমনে নাও করতে পারতা, অর তুমি এটা অন্যভাবেও করতে পারতা। অর V5 মানে কত, টোটাল ভোল্টেজ খরচ হয় 50, এইখানে কত খরচ হয় তুমি এটা জানো 41.67, তাহলে বাকি ভোল্টেজটা এখানে অবশ্যই খরচ হবে। কাজে V5 মানে হবে টোটাল যে খরচ মানে 50 মাইনাস এখানে যে খরচটা হইছে কত 41.67, 41.67 কত আসে এটা, দেখো 8.33 ভোল্ট। দেখছো তুমি যেভাবে ইচ্ছা তুমি সেভাবেই করতে পারো। 20 ওহমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে, 20 ওহমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে, 20 ওহমের মধ্যে কতখানি কারেন্ট যাবে। 20 ওহম কই রে, 20 ওহম কি আছে, 20 ওহম তো নাই, 25 হবে এটা। 25 ওহমের মধ্যে কতখানি কারেন্ট যাবে, 25 ওহমের মধ্যে কতখানি কারেন্ট যাবে, I of 25 এটা সমান কত। আচ্ছা, তো কারেন্ট দেখে প্রথমেই বলদের মতো কারেন্ট ডিভাইডার ইউজ করা শুরু করে দিও না, যে কেমনে কারেন্ট ডিভাইডার ইউজ করা যায় শুরু করি। তো তোমরা কি করবা, যে তাহলে যে সিরিজ কোন জায়গায় আছে, সিরিজ তো ভিতরে ভিতরে আছে, সমান্তরাল কোন জায়গায় আছে, সমান্তরাল আছে যে এখানে একটা, এখানে এই যে এই তিনটা হচ্ছে সমান্তরাল। তো কারেন্ট ডিভাইডার দিয়ে এই তিনটা কারেন্ট বের করার দরকার নাই। কারেন্ট ডিভাইডার কিন্তু বড় একটা জিনিস, কারণ কারেন্ট ডিভাইডারে মোট কারেন্টটা বের করা লাগে, সো পুরো সার্কিট সলভ করা লাগবে, মোট কারেন্ট বের করা লাগবে, তারপর সেই মোট কারেন্টকে প্রত্যেকটা ব্রাঞ্চে কতটুকু কারেন্ট যাবে কারেন্ট ডিভাইডার ইউজ করা লাগবে, এত কাহিনী করার দরকার নাই। দেখো তো তুমি যদি ভোল্টেজ জানো, মনে রাখবা কারেন্ট বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভোল্টেজ দিয়ে বের করা, কারণ রোধ সব প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে তো রোধ দেওয়াই থাকবে। এবং ভোল্টেজ ডিভাইডার অনেক সহজ, ভোল্টেজ ডিভাইডার ইউজ করা অনেক সহজ, এই যে হয়ে গেল। তো তুমি যদি ভোল্টেজ বের করে ফেলতে পারো, তুমি যদি এই 25 ওহমের ভোল্টেজটা জানো, রোধ তো দেওয়াই আছে, কারেন্ট তো এক লাইন করলেই পাওয়া যায়। এবং গত স্লাইডে আমরা এটা 25 এর ভোল্টেজটা বের করলাম না, V25 মোট ভোল্টেজ গুণন 25 ওহম, এই যে এখন মুছবে না, এই যে মুছছে, গালি দেওয়া শুরু করলে তখন মুছে। 25 ওহম ডিভাইড বাই মোট মানে 5 যোগ 25, মোট 5 যোগ 25 কেন হলো, কারণ আমি শুধু এই যে এইটুকু হিসাব করতেছি, তাই না। আচ্ছা, তাহলে মোট ভোল্টেজ কত, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 50, এবং এটার মান কত পাইছিলাম আমরা, এটার মান আমরা পাইছিলাম 8.33, না সরি, এটার মান আমরা পাইছিলাম 41.67। তাহলে I25 25 এর মধ্যে কারেন্ট কত হবে, কারেন্ট মানে কি ভোল্টেজ ভাগ রোধ, তো ভোল্টেজ V25, রোধ কত, রোধ তো 25 ওহম,
কত আসে এটা দেখো তো, 41.67 ডিভাইডেড বাই 25 কত আসে এটা, 1.67 অ্যাম্পিয়ার, 1.67 অ্যাম্পিয়ার। তো দেখছো ভোল্টেজ ডিভাইডার যদি ইউজ করা যায় তাহলে ভোল্টেজ ডিভাইডার ইউজ করো, ভোল্টেজ ডিভাইডার যদি ইউজ করা যায় তাহলে ভোল্টেজ ডিভাইডার সবসময় ইউজ করবা, যদি করা না যায় তখন কারেন্ট ডিভাইডারে যাবা। কারেন্ট ডিভাইডার কখন ইউজফুল, যখন মোট কারেন্টটা তুমি অলরেডি জানো, বা অঙ্ক করতে করতে কোন একটা কারণে মোট কারেন্ট বের হয়ে গেছে, তুমি মোট কারেন্টটা পাও, তুমি মোট কারেন্টটা জানো যে এখানে মোট কারেন্ট কত, এই যে মোট কারেন্ট, এই কারেন্টটা তুমি কোন একটা কারণে হয়তোবা জানো, হয়তো গ নাম্বারে করছো সৃজনশীলের, অথবা আগের কোন একটা প্রবলেম সলভ করতে যায় তুমি মোট কারেন্টটা বের করে ফেলছো, তুমি কারেন্টটা জানো, এরপরে তুমি কারেন্টটা ভাগ করে দিতে পারবা যে ঠিক আছে এখানে এই পরিমাণ, এখানে এই পরিমাণ, এখানে এই পরিমাণ। বাট শুরু থেকে জিরো থেকে কারেন্ট ডিভাইডার ইউজ করতে গেলে এই আইটা হিসাব করতে হয়, এই আই বের করাটা একটু লম্বা একটা প্রসেস। বাট ভোল্টেজ ডিভাইডার কিন্তু ভোল্টেজ যেহেতু প্যারালালি আছে, আমি খুব সহজেই এটার ভোল্টেজটা জেনে যাচ্ছি 50, তাহলে আর কি লাগে, তাহলে এই জন্য মাথা খাটাই করবা, কারেন্ট দেখলেই তুমি এখনো মানে কারেন্ট ডিভাইডার ইউজ করা শুরু করে দিবা না, আগে দেখবা যে কি করলে সহজে করা যায়, ভোল্টেজ সহজে বের করা যায়, আর ভোল্টেজ জানলে কারেন্ট টারেন্ট এগুলো বের করা দুধ ভাতের কথা। এ পয়েন্টের ভোল্টেজ কত, তোমাকে বলছে এ পয়েন্টের ভোল্টেজ কত, এ পয়েন্টের ভোল্টেজ কত, ঠিক আছে, এ পয়েন্টের ভোল্টেজ না, তাহলে এই যে এই জায়গার ভোল্টেজ এটা হচ্ছে এ, এ পয়েন্টের ভোল্টেজটা কত, এটা হচ্ছে প্রশ্ন, এ পয়েন্টের ভোল্টেজ কত। দেখো এই চিহ্নটা মনে রাখবা, এই চিহ্ন মানে হচ্ছে গ্রাউন্ড বা ভূমি, এটা মানে বোঝায় ভূমি বা গ্রাউন্ড, এটাকে অনেকে নিউট্রালও বলে, যাই হোক ভূমি বা গ্রাউন্ড, ভূমি বা গ্রাউন্ডের ভোল্টেজ সবসময় জিরো হয়, বিভব সবসময় জিরো হয়, ভূমি বা গ্রাউন্ডের যে বিভব শূন্য হয় সবসময়, ভূমি বা গ্রাউন্ড এটার বিভব সবসময় জিরো হয়, ঠিক আছে, ভূমি বা গ্রাউন্ডের বিভব অল টাইম জিরো হবে। আচ্ছা তার মানে এই যে এই জায়গাটা হচ্ছে আমার জিরো বিভব, তাহলে এই পুরা লাইনটাই আমার জিরো বিভব, জিরো, এই যে এটাও তাহলে জিরো, এই পাশটাও তাহলে জিরো, এবং বলছে এই ব্যাটারি হচ্ছে 20 ভোল্টের, এই ব্যাটারি হচ্ছে 20 ভোল্ট, তার মানে এই পাশের থেকে এই পাশের বিভবের পার্থক্য হচ্ছে 20, তাহলে এই পাশে যদি জিরো হয় তাহলে এই পাশে কত হবে, এই পাশে হবে অবশ্যই 20, কাজে এইখানে হবে অবশ্যই 20, এই কানেকশন আমি দিয়ে দিলাম, তাহলে পাশে জিরো এর পাশে 20, তাহলে পার্থক্য কত, 20 ভোল্ট। জিরো আমি কেমনে বুঝলাম, কারণ ভাই যেখানে গ্রাউন্ড, এই গ্রাউন্ডের কানেকশন যেখানে দেওয়া থাকে সেটাই জিরো হয়ে যায়। এখন তাহলে আমার খালি বের করা লাগবে কোন জায়গায় বিভবের পার্থক্য কত, এই জায়গায় বিভব পার্থক্য কত, এইটা আমরা বের করবো, এটাকে ধরো আমি বললাম V5, বা ধরো V1ই আমি বলতেছি, বা ধরো আমি বললাম V1, বিভব পার্থক্য যদি বের করতে পারি তাহলে এইখানে যদি 20 ভোল্ট হয়, 20 ভোল্টই না, এই যে 20 ভোল্ট, এই যে 20 ভোল্ট, এইখানে যদি বিভবের পার্থক্যটা আমি জেনে যাই তাহলে এই পাশের বিভবটা আমি পেয়ে যাব, ধরো এই জায়গায় বিভব পার্থক্য যদি আমার আসে 10, তাহলে 20 থেকে 10 পার্থক্য হয়ে যাবে, তাহলে 20 থেকে 10 খরচ হবে, তাহলে থাকবে এই পাশে 10, সো আমার এইটা বের করতে পারলে এই জায়গার ভোল্টেজটাই পাচ্ছি। আবার এইখানে কতটুকু ভোল্টেজ কমে যায় সেটা যদি বের করতে পারি তাহলে এই পাশের ভোল্টেজটা বা এ এর ভোল্টেজটা আমি পেয়ে যাব। ধাপে ধাপে সলভ করবো আর কি, ধাপে ধাপে কোন জায়গায় কতটুকু ভোল্টেজ খরচ হয়ে যাচ্ছে হিসাব করতে করতে, যে তোমার কাছে আছে 20 টাকা, কোন জায়গায় কতটুকু টাকা খরচ করতেছো, তাহলে তোমার কাছে কয় টাকা থাকবে। অঙ্কটা হচ্ছে সার্কিট, বাট অঙ্কটা এইরকম যে তোমার কাছে আছে 20 টাকা, এখন তোমার এখানে এতটুকু খরচ হবে, তোমার এখানে এতটুকু খরচ হবে, এবার তুমি হিসাব করবা এই জায়গায় তোমার কতটুকু টাকা থাকবে, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন, বুঝছো। আচ্ছা এখন দেখো তো এখানে কি ভোল্টেজ ডিভাইডার ইউজ করার কোনো স্কোপ আমি পাইতেছি নাকি, এখানে কি ভোল্টেজ ডিভাইডার ইউজ করার কোনো স্কোপ আমি পাইতেছি নাকি, ভোল্টেজ ডিভাইডার ইউজ করা লাগে সিরিজের মধ্যে। আচ্ছা তো যেখানে 3টা রোধ আছে সিরিজে, কি ভাই 3টা রোধ কেমনে সিরিজে আপনি দেখতেছেন, এই যে এই 2টা রোধকে একসাথে সমান্তরালের তুল্য রোধ যদি করো তাহলে এই 2টা রোধের একটা তুল্য রোধ পাবা না। আচ্ছা ধরো এখানে এই 2টা রোধ মিলে একটা তুল্য রোধ আছে, তাহলে এইখানে এই এক রোধ, এই এক রোধ এবং এই এক রোধ, 3টা রোধ সমান্তরাল সিরিজে আছে না। হ্যাঁ ভাই এই দেখেন এই যে 5 ওহম, এখানে 10 আর 20 মিলে একটা রোধ হবে, এখানে 30 ওহম আছে, 3টা রোধ আছে সমান, সরি কি বলছি, 3টা রোধ আছে সিরিজে,
5 এই বুঝুম বুঝুম এই যে 30, এই তিনটা আছে সিরিজে, এবং এই তিনটার দুই পাশের ভোল্টেজও আমি জানি ভাই 20 ভোল্ট। ইয়েস, তাহলে আমি সবকিছু বের করে ফেলতে পারবো। 20 ভোল্ট মোট ভোল্টেজ, মোট ভোল্টেজ, মোট ভোল্টেজ, মোট, এই যে এখানে আমি রোধটা বের করে ফেলতে পারবো, কারণ এখানে সবগুলো আছে সিরিজে। সিরিজ মানেই খুব ইজিলি ভোল্টেজ ডিভাইডার রুল। ঠাস ঠাস করে এখন সলভ হবে এটা। এই যে সিল মারবো এখানে ঠাস ঠাস করে এখন। তাহলে প্রথম কাজ, এইটাকে কম্বাইন করলে কত আসে বের করে ফেলো তো। কম্বাইন করলে কত আসে? 10 আর 20, দুইটা রোধ সমান্তরালে, তাহলে 10 গুণন 20 ডিভাইড বাই 10 যোগ 20, উপরে আসবে 200, নিচে আসবে 30, মানে 6.67 ওহম, 6.67 ওহম, 6.67 ওহম। বুঝছো? বুঝো নাই? না বুঝালে কিন্তু সমস্যা, এটা বুঝবা না। বুঝবা কেন? বুঝবা না, আমার স্টুডেন্টকে না বুঝলে হইলো। তাহলে এইখানে আসলে দুইটা রোধ নাই, দুইটা রোধ আমি খুলে ফেলছি, ফাচাক একটা রোধ আমি বসাই দিছি 6.67 মানের, একই তো তুল্য রোধ। তাহলে আমার সার্কিটটা হচ্ছে এরকম। সার্কিটটা তোমার নতুন করে এখনো দরকার নাই, তুই তো মাথায় মাথায় বুঝতেইছো যে এখানে দুইটা না, এখানে একটা রোধ আছে 6.67। বাট আমি বুঝার জন্য সার্কিটটা আবার আমি আঁকাইতেছি। বুঝার জন্য আমি সার্কিটটা আবার আঁকাইতেছি, বুঝছো? বুঝার জন্য আমি সার্কিটটা আবার আঁকাইতেছি। এই যে সার্কিট, এখানে ছিল 5, এইখানে দুইটা রোধ মিলে একটা রোধ হয়েছে, তার মান কত হয়েছে? 6.67। এবং এইখানে এই রোধ কিছু করিনি, আগে থেকেই ছিল 30, এটা গ্রাউন্ড, তার মানে এখানে হচ্ছে 0, এ পাশে হচ্ছে 20, ব্যাটারিটা হচ্ছে 20 ভোল্টের। তাহলে এই দুই পাশে ভোল্টেজ কত? 20। তুমি এটাকে এভাবে আঁকাইতে পারো, এরকম। তো যদি বুঝতে আরো অসুবিধা হয়, এইভাবে সিরিজে আঁকাইতে পারো। এটা উঠায়ও না, কেউ উঠায়ও না, যাদের বুঝতে অসুবিধা তারা উঠাও খালি। যে 5, 6.67, আর এখানে আছে 30, এর দুই পাশে আমি দিছি 20 ভোল্ট, 20 ভোল্ট, হ্যাঁ 20 ভোল্ট। এখানে 0, তাহলে এখানে 20, দুই পাশে আমি দিছি 20 ভোল্ট। তাহলে এটা কি ভোল্টেজ ডিভাইডার না সহজ একটা? হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার সহজ একটা। বুঝার জন্য লিখলাম, আশা করি কেউ উঠাও নাই, উঠালে কাটাকাটির সম্মুখীন হবা, আমি আগেই বলে দিছিলাম। তাহলে আমার বের করা লাগবে কোনটা? এই যে আমার তো এইটা এ পয়েন্ট না, এটা হচ্ছে 20, তাহলে এই দুই জায়গায় এইখানে কতটুকু খরচ হয় আর এইখানে কতটুকু ভোল্টেজ খরচ হয় বা ড্রপ হয়, এইটা বের করলেই হয়ে যাচ্ছে। এটাকে বললাম ধরো V5, এটাকে বললাম V5টা দিলে আবার কি লিখবো? V6.67, ধরো V1, এটা হলো V2। তাহলে V1 কত হবে? মোট ভোল্টেজ 20 গুণন যেই ভোল্টেজ বের করব তার রোধের মান 5 ডিভাইডেড বাই মোট রোধ 5 যোগ 6.67 যোগ 30। তাহলে V1 এখান থেকে পাবো। V1 কত আসবে এখান থেকে? 20 গুণন 5 ভাগ 5 যোগ 6.67 যোগ 30। এই যে কত আসে বন্ধুরা? এটা আসে 2.3998 ভোল্টেজ। ভাই V2 এর মান কত হবে? মোট ভোল্টেজ গুণন যেই ভোল্টেজের রোধ বের V2 এর মান কত হবে? মোট ভোল্টেজ গুণন যেই রোধের ভোল্টেজ বের করব সেই রোধের মান 6.67 ডিভাইডেড বাই মোট রোধ 5 প্লাস 6.67 যোগ 30। কত আসে ভাই এখানে? V2 এর মান কত আসে এখানে? V2 এর মান আসবে এখানে 20 গুণন, আরে কাটলাম কেন, একই তো ছিল, ইকুয়েশন তো একই ছিল, খালি উপরের মানটা আলাদা। 6.67, 3.20 ভোল্ট। বুঝছো কাহিনীটা এখানে কি হয়েছে? তাহলে V2 এ মোট 3.20 ভোল্ট খরচ হয়ে যাবে, আর V1 এ 2.3998 ভোল্ট খরচ হবে। বুঝছো? অনেকে প্রশ্ন করতে পারো, ভাই আপনি কখনো 4 ঘন নেন, কখনো 2 ঘন নেন, আপনার কাহিনীটা তো বুঝতেছি না। 4 ঘন নেই যখন এরকম একটু জটিল একটা নাম্বার থাকে, তখন 4 ঘন নেই যেন অ্যাকুরেট হয়। আর এইটা তো আসে তোমার 3.2013 এর মতো, সো 20 নিলাম, বা 2013ও নেওয়া যেত। অনেকে মাইন্ড করতে পারে, অনেকে মাইন্ড করে, কয় না, বুঝছো? মুখে কয় না, বাট ভিতরে ভিতরে মাইন্ড করে। সো এই জন্য 13 ভোল্ট। এই দেখো 4 ঘন নিলাম। যাও, ইঞ্জিনিয়ারিং এ 4 ঘরের কম নিলে অঙ্ক আসলে অনেক সময় মিলেই না। সো এই জন্য ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সবসময় 4 ঘর নেওয়া লাগে। ওই অভ্যাসটা থাকে গেছে, কমপ্লেক্স নাম্বার দেখলে 4 ঘর অটোমেটিক নিয়ে ফেলি ভুল করে। তাহলে প্রথমে V1 এ এই জায়গায় কতটুকু খরচ হয়?
998, আর এই জায়গায় কতটুকু খরচ হবে 3.2013। এটা তো বের করার দরকার নাই, এই জায়গায় তো ভোল্টেজ ড্রপ বের করার দরকার নেই, এটা তো লাগবে না আমার তো এই জায়গা পর্যন্ত কতটুকু খরচ হয়েছে সেটা বের করা লাগবে। সো আমার 20 টাকা ছিল, এইখানে কয় টাকা খরচ হয়েছে 2.39 মানে 2.4, এখানে কত টাকা খরচ হয়েছে V2 এ 3.2। তাহলে আমার এ এর ভোল্টেজ কত হবে, এ এর বিভব কত হবে? 20 টাকা ছিল, সেখান থেকে প্রথমে এই 5 ওহমে কতটুকু ভোল্টেজ খরচ হবে, কতটুকু টাকা খরচ হবে 2.399। আবার খরচ হবে, এখানে যে আবার খরচ হবে, কতটুকু খরচ হবে এই জায়গায়, আবার এই জায়গাটা খরচ হয়ে গেল না, কতটুকু খরচ হলো 3.2013। তাহলে আলটিমেটলি আমার কত আসতেছে 14.39965 বা 39965, 14 লেখা যায়, 14.4 ভোল্ট। এই জায়গার ভোল্টেজ কত হবে 14.4 ভোল্ট, 14.4 ভোল্ট, 14.4 ভোল্ট। ঠিক আছে, বুঝতে পারছি টোটাল হিসাবটা। সো তোমার যদি গ্রাউন্ড দেওয়া থাকে, এখানে নতুন কনসেপ্ট কোনটা, গ্রাউন্ডেডটা, যে যেখানে ভূমি বা গ্রাউন্ড থাকে ওখানে জিরো হয়ে যায়। আমাকে বলছে ব্যাটারি 20 ভোল্টের, তাহলে এই পাশে যদি জিরো হয় এ পাশে 20 পার্থক্য হবে, এই পাশটা পজিটিভ মানে বেশি হবে, তাহলে এটা যদি জিরো হয় হবে 20। এবার তুমি হিসাব করতেছো, তাহলে এখানে 20, এখানেও 20, খরচ হয়ে গেল, একটু টাকা পয়সা কমে গেল, আবার খরচ হয়ে গেল, তাহলে আলটিমেটলি কত টাকা থাকলো বা কত ভোল্টেজ থাকলো। ভোল্টেজ মানেই টাকা, বুঝছো, ভোল্টেজ মানে টাকা, চিন্তা করো তাহলে বুঝবো ভালো। যদি এ ও বি পয়েন্টকে একটি তার দিয়ে যুক্ত করা হয় তাহলে কারেন্ট কোন দিকে যাবে? এ ভাই, এটা কেমন প্রশ্ন ভাই? এটা হচ্ছে এ, হ্যাঁ, আর এটা হচ্ছে বি। যদি এ আর বি কে তুমি একসাথে যুক্ত করো তাহলে কারেন্ট কোন দিকে যাবে? দেখো, কারেন্ট কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না কার উপর নির্ভর করে? বিভবের উপর নির্ভর করে, যে কোন জায়গার বিভব কম, কোন জায়গার বিভব বেশি। আমি যদি তার দিয়ে যুক্ত করি এটাকে, এ এর বিভব আর বি এর বিভব জানা লাগবে, তারপর আমি হিসাব করবো যে এটা বেশি নাকি এটা বেশি, কারেন্ট যাবে কোন দিকে, যেটা বেশি সেখান থেকে কমের দিকে যাবে। সো আলটিমেটলি প্রশ্নটা এরকম, প্রশ্নটা হচ্ছে এ ও বি এর বিভব বের করা লাগবে। এখানে আমার এ ও বি এর বিভবটা বের করা লাগবে, এ ও বি এর বিভব বের করা লাগবে, বিভব বা ভোল্টেজটা বের করা লাগবে। এ ও বি এর বিভবটা বের করা লাগবে, হ্যাঁ, এ ও বি এর বিভবটা বের করা লাগবে, এটা হচ্ছে প্রশ্ন। ক্লাসের শেষ দিকে এসে আসসালামু আলাইকুম কে বলে? ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার সালমান, আশা করি তুমি ভালো আছো। আমাদের ক্লাসে তোমাকে স্বাগতম। তুমি জেনে আপ্লুত হবা যে আমাদের ক্লাস 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়েছে না, কতক্ষণ হয়েছে আমাদের ক্লাস? তো ভাই, আরে আমাদের ক্লাস 1.5 ঘন্টা হয়ে গেছে। আর সেরা, আমাদের ক্লাস 1.5 ঘন্টা হয়ে গেছে। ভাই ছুটি দিবেন কখন? দিব, এখনই দিব, একটু পরে দিব। ইনফাইনাইট সিরিজ কি তাহলে ধরবো না? ধরবো না, একটু আস্তে ধীরে পড়াই নাকি? আজকে কি ইনফাইনাইট সিরিজ ধরবো? সময় লাগবে ইনফাইনাইট সিরিজ ধরতে, থাক না ধরি, এইটুকুই থাক। আজকে ডিভাইডার গুলাই শেষ করি, আগে ডিভাইডার গুলাই করি, আস্তে ধীরেই পড়ি, তাড়াঘোড়ার দরকার নাই। 12টা ক্লাস আছে, শেষ না হলে আরো ক্লাস নিব, তাই না? শেষ না হলে আরো 2-1টা ক্লাস নিয়ে নেবো এক্সট্রা, 13-14টা ক্লাস হয়ে যাবে, শেষ তো হয়েই যাবে। একদিন তো শেষ হবেই। তোমাদের তো সিলেবাস অনেক সময় আছে শেষ করার, 14টা ক্লাস হলে সমস্যা কি, তাই না? দেখো, এ ও বি পয়েন্টকে তার দিয়ে যুক্ত হচ্ছে, তাহলে এ আর বি এর বিভব জানা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে আমার তো এই জায়গাটার বিভব জানা লাগবে আগে, আমার তো এইটার বিভব আগে জানা লাগবে। এখন এখানে কোথাও গ্রাউন্ড নেই, গ্রাউন্ড থাকলে আমি জিরো বুঝতে পারতাম যে ঠিক আছে, যদি এখানে গ্রাউন্ড দেওয়া থাকতো এই পাশে, এইখানে বা যে কোনো একটা জায়গায় গ্রাউন্ড দেওয়া আছে, তাহলে বুঝতাম যে হ্যাঁ এইটা জিরো আছে 20 ভোল্ট, তাহলে এই পাশে জিরো হবে, আর এই পাশে আসলে 20 বেড়ে যাবে, এই পাশে হয়ে যাবে 20। বাট কোথাও তো গ্রাউন্ড দেওয়া নেই। যদি প্রশ্নে গ্রাউন্ড দেওয়া না থাকে আর তোমাকে এক্স্যাক্টলি ভোল্টেজ বের করা লাগবে, এ এর ভোল্টেজ বের করা লাগবে, পার্থক্য তো বের করাই যায়, এই জায়গার পার্থক্য কত, এটা তো পার্থক্য তো বের করাই যায়। বাট তোমাকে বলছে এ এর ভোল্টেজটা বের করা লাগবে, বি এর ভোল্টেজটা বের করা লাগবে। সো আলটিমেটলি তোমার আসলে অ্যাকুরেটলি ভোল্টেজটা জানা লাগবে।
পার্থক্য সবসময় বের করা যায়, বাট অ্যাকুরেটলি ভোল্টেজ বের করার জন্য তোমার শুরুতে ভোল্টেজগুলো জানা লাগবে, কোন জায়গার ভোল্টেজটা কত। সো এরকম অঙ্কে ধরে নিবা এই পাশে একটা গ্রাউন্ড আছে, সো এই পুরো জিনিসটা হচ্ছে 0, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 20, 0 আর 20, এই যে হয়ে গেল 20 ভোল্ট। এখন তাহলে 20 টাকা নিয়ে গেছো, আরে ভাই বাপে 20 টাকা দিছে, 20 টাকা দিয়ে আজকে অনেক কঠিন একটা মজা হবে ভাই। 20 টাকার 5 টাকা দিয়ে, 5 টাকা কিছু পাওয়া যায় না, সরি, 20 টাকা দিয়ে আজকে আমি একটা ইস্ট বেকার খাবো, তাই না? ওই যে ইস্ট বেকারের দাম 20 টাকা না, 20 টাকা। আমার এই ক্লাস যারা 2 বছর 3 বছর পরে দেখবে তারা ইস্ট বেকার চিনবেই না, বলবে ইস্ট বেকার আবার কি জিনিস। বাট ইস্ট বেকার যে কি লিজেন্ডারি একটা খাদ্য, কি লিজেন্ডারি একটা খানা ইস্ট বেকার, এটা তোমরা জানোই না। এখন ইস্ট বেকার কি 20 টাকা নাকি 25 টাকা নাকি 15 টাকা ভুলে গেছি, আমি তো অনেকগুলো একসাথে কিনি, 10টা 20টা, খুচরা দামটা আমার জানা থাকে না। তো 20 টাকা তুমি আসছো, তাহলে এই জায়গা পর্যন্ত হচ্ছে 20 টাকা আছে, 20 ভোল্ট। এইখানে একটা খরচ হবে, বললাম আমি V1 খরচ, এখানে কিছু একটা থাকবে। আচ্ছা, এরপরে তাহলে এই জায়গায় কত, এই সেম, এখানেও সেম, এখানেও সেম, আমার এ আর বি বের করা লাগবে সেম, ঠিক আছে? তাহলে আগে এইটা বের করি, তাই না? আচ্ছা, এখন ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ বের করতে হলে ভোল্টেজ ডিভাইডার জানা লাগবে। এটা কাজ করে, এই পুরা রোধকে একটা রোধ বানাও আগে, এই পুরা রোধকে একটা রোধ আগে বানাও, এই পুরা রোধকে আমরা একটা রোধ বানাবো। ভাই কেমনে বানাবো ভাই, এই ওই পারি না। দেখো 10 ভোল্ট 40, সরি 10 ওহম 40 ওহম, 10 আর এখানে 40, তাহলে কত 50, 10 আর 40 সিরিজে, তাহলে 50, এখানে 10 এখানে 40 সিরিজে আছে, তাহলে 50, তাহলে এই জায়গায় হবে 50, এটাকে 50 চিন্তা করে না মনে মনে, যে এইটা আসলে আমার 50, এটা হচ্ছে 50, এইটা কত 20 আর 10, 20 আর 10 মানে কত 30, তাহলে 50 আর 30 আছে প্যারালালে, উপরে 50 নিচে 30 প্যারালাল, 50 আর 30 প্যারালাল, তাহলে 50 আর 30 মিলে কত হয়, 50 আর 30 মিলে কত তৈরি করবে, 50 আর 30 মিলে কত তৈরি করবে, 50 আর 30 মিলে কত তৈরি করবে রে, 50 আর 30 মিলে কত তৈরি করবে, এই জায়গায় হবে কত, এই জায়গায় 50 আর 30, 50 গুণন 30 ডিভাইডেড বাই 50 যোগ 30, তাহলে 50 আর 30 হবে 150 ডিভাইডেড বাই 80, এই এটা অলমোস্ট 1.9 এর মতো হবে, 150 ভাগ 80, 1.875, তাহলে এখানে একটা রোধ ইউজ করতে পারি আমরা, সেই রোধ হবে 1.875, এখানে ছিল 5, এখানে আছে আমাদের 100। এবার দেখো ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে পারবা, এবার ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে পারবা। ভোল্টেজ কত এখানে 20, তাহলে টোটাল ভোল্টেজ হচ্ছে 20, টোটাল ভোল্টেজ হচ্ছে 20, এইখানে একটা ভোল্টেজ থাকবে V1, এখানে একটা ভোল্টেজ থাকবে ধরলাম V2, এখানে যাওয়াই লাগবে না, অতদূর যাওয়াই লাগবে না আমার, তাহলে V1 আর V2 টা বের করো, V1 আর V2 টা বের করো, V1 আর V2 টা বের করো। V1 আর V2 টা বের করো। আচ্ছা, V1 আর V2 টা আমরা বের করব, হ্যাঁ? তাহলে V1 ইকুয়ালস টু মোট ভোল্টেজ কত 20 গুণন মোট রোধের মান কত 5, 1.857 আর 100, 5 যোগ 1.857 নাকি 875, ওহো 875 যোগ 100, 875 যোগ 100। আচ্ছা, আর উপরে থাকতেছে কি, যেটার ভোল্টেজ বের করবো তার রোধ, V1 মানে হচ্ছে 5 ওহমের রোধ, 5 ওহমের ভোল্টেজ, কত আসে এটা 0.9357, 0.9357 ভোল্ট। আচ্ছা, 0.9357 ভোল্ট, তাহলে তুমি জানো যে এই জায়গায় কতটুকু খরচ হয়, এই জায়গায় খরচ হয় 0.9357 ভোল্ট, তাহলে এই যে V1 এটা হচ্ছে 0.9357, 0.9357 ভোল্ট। তাহলে তুমি এখন দেখো ঠান্ডা মাথায় দেখো, এখানে ছিল 20,
এই রোধের মধ্যে কতটুকু ভোল্টেজ খরচ হয় 0.9357, তাহলে এই পাশে কত হবে, এই যে এই জায়গাটুকু কত হবে, এই যে এই জায়গার ভোল্টেজটা কত হবে 20 মাইনাস 0.9357, তাই না? তাহলে এইটা যদি এটা হয় x, তাহলে x সমান সমান হবে বা v অফ x, x এর ভোল্টেজ v অফ x সমান সমান কত হবে, এই যে এই জায়গায় এই যে এই x পয়েন্টের 20 ছিল 0.9357 খরচ হয়ে গেল, তাহলে x জায়গায় কতটুকু ভোল্টেজ থাকতেছে 20 মাইনাস অ্যান্সার 19.0643 ভোল্ট। তাহলে এটা হচ্ছে 19.0643 ভোল্ট। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমি পাইছি। হ্যাঁ, ধাপে ধাপে আস্তে ধীরে ঠান্ডা মাথায় সলভ করতে হবে। ওকে, তাহলে এই জায়গাটার মানে এইটা, তাহলে এই যে তার দিয়ে লাগানো এইটা, তাহলে তার দিয়ে এটাও লাগানো, তার দিয়ে এটাও লাগানো, এই পুরা জায়গাটার ভোল্টেজ হচ্ছে 19.0643 ভোল্ট। এবার দেখো, তাহলে এইখানে 19.0643 রওনা দিবে, 10-এ একটু খরচ হবে, এখানে কত 19.0643, তাহলে রওনা দিবে 20-এ একটু খরচ হবে, তাই তো? আচ্ছা, এটা কাজ করি, V2 এর ভোল্টেজটা বের করি। V2 মানে কি? V2 মানে এই পুরা জায়গাটা না? তাহলে এই পুরা জায়গাটা যদি আমি ভোল্টেজ বের করতে পারি, তাহলে এই পাশের ভোল্টেজ আর এই পাশের ভোল্টেজ, এই যে এই দুই জায়গার বিভব পার্থক্য আমি পেয়ে যাব। তাহলে V2টাও বের করে ফেলি। হ্যাঁ, V2টাও তো আমাদের লাগবে আসলে, V2টাও তো আমাদের আসলে লাগবে। V2টাও বের করি, V2টাও বের করি। V2 সমান সমান 20 গুণন V2 মানে হচ্ছে 1.875, মানে এই পুরাটা 1.875, এই পুরাটার ভোল্টেজ। তাহলে 1.875 ডিভাইডেড বাই 5 প্লাস 1.875 যোগ 100। হ্যাঁ হি, রুকো যারা সাবর করো, আমি কি ওখানে ভুল করছি? হ্যাঁ, 50 আর 30 না, 50 আর 30, ও 18.75 এই জায়গায় আসে 18.75 ওহম, তাই না? আচ্ছা, আমার তো দশমিক একটা ভুল হয়েছে, সব জায়গায় দশমিক একটা ভুল করছি। সি 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 18.75, দশমিকটা হবে না, দশমিকটা পরে হবে, 18.7 হবে সব জায়গায়। ও সি সি সি, তাহলে এটাও হবে না, তাহলে 5 ভাগ 5 প্লাস 18.75 যোগ 100 গুণন 20। ও তাহলে এটা 0.8 হবে, এটা 0.8 হবে এটা। ওহো, আমার তো অনেক অঙ্ক ঠিক করা লাগবে রে এখন। 0.808 ভোল্ট, তাহলে এখানে খরচ হচ্ছে 0.808 ভোল্ট, 0.808 ভোল্ট, 0.808 ভোল্ট। তাহলে 20 থেকে 0.808 ভোল্ট খরচ হলে এক্সেরটা কত হবে? সি সি সি, আস্তাগফিরুল্লাহ, সি, ধিক্কার ধিক্কার, ভয়ঙ্কর একটা হিসাব নিকাশে ভুল হয়েছে। আচ্ছা, এটা থাকে আমার আসলে, আমার এখানে আছে 18.75 হইতো, আমি 1.875 দিয়ে অঙ্ক ফেলাইছি। একটা মানুষ কিভাবে এত ভুল করতে পারে? আচ্ছা, সমস্যা নেই, তোমরা তো বুঝতে পেরেছো। আমি আসলে চেক করি, আমি তো আসলে ভুল করি না, আমি তো চেক করি যে তোমরা ভুলটা ধরতে পারো কিনা। এই যে তোমরা ভুলটা ধরতে পারছো, এটাই তো তোমাদের শিক্ষা। শিক্ষা তো এখানেই, শিক্ষা তো নিহিত এখানেই, তাই না? আচ্ছা, তাহলে এটা কত আসতেছিল? এটা এখানে 19.19, 19.19। আহামরি ভুল হয় নাই, চিন্তা কর না, আহামরি ভুল হয় নাই, এটা এমন কোনো ভুল না, এটা এমন কোনো ভুল না। আচ্ছা আচ্ছা, V2 কত আসে দেখো, হিসাব করো। 20 গুণন, তাহলে 18.75 হবে, আর 5 যোগ 18.75 যোগ 100, 3.03 ভোল্ট। আচ্ছা, তাহলে এইখান থেকে যখন এইখানে আসে, এই পুরা জায়গায়, এই পুরা জায়গা মানে কত? এই পুরা জায়গা মানে হচ্ছে এই যে এইটা 18.75 ওহম, যেটা এই 18.75। ওকে, 18.75। আচ্ছা,
18.75 মানে হচ্ছে এই পুরা জায়গাটা, তাই না? এই পুরা জায়গাটা, এই পুরা জায়গাটায় মানে 18.75 এ V2 পরিমাণ বিভব পার্থক্য আছে। এবার তুমি খেয়াল করো তাহলে, যদি এই পুরো জায়গায় V2 পরিমাণ বিভব পার্থক্য থাকে, এইটুকু জায়গায় বিভব পার্থক্য কত? 18 কত পাইলাম আমরা এখানে? V2 পরিমাণ বিভব পার্থক্য থাকে এই পুরো জায়গায়, V2 পরিমাণ বিভব পার্থক্য। তাহলে যে উপরের পার্টটা নিচের পার্টটা সমান্তরালে, তাহলে প্রত্যেকটার মধ্যেই V2 পরিমাণ বিভব পার্থক্য থাকে। সমান্তরালে বিভব পার্থক্য সমান হয়। এই পুরো জায়গার বিভব পার্থক্য হচ্ছে V2, এইগুলো আছে সমান্তরালে, তার মানে প্রত্যেকেরই বিভব পার্থক্য হচ্ছে V2, প্রত্যেকেরই বিভব পার্থক্য হচ্ছে V2, প্রত্যেকেরই বিভব পার্থক্য হচ্ছে V2। তাহলে আমরা একবার প্রথমে এই পার্টে ভোল্টেজ ডিভাইডার ইউজ করব, এরপরে এই পার্টে ভোল্টেজ ডিভাইডার ইউজ করব। কাজেই 10 আর 40, 10 আর 40, উপরের পার্টটা দেখো, 10 আর 40, 10 আর 40 ওহম। আমার ভোল্টেজ কত? V2 মানে হচ্ছে 3.03 ভোল্ট। আবার নিচের ক্ষেত্রেও খেয়াল করো, নিচেও কি আছে? নিচেও আছে 20 আর 10, 20 আর 10। এখানেও বিভব পার্থক্য সেম হবে, যেহেতু সমান্তরাল, V2 মানে 3.03। সো এই যে উপরেরটায় ভোল্টেজ ডিভাইডার ইউজ করলে আমি এইখানকার এই দুই জায়গার বিভব পার্থক্য বের করব, নিচেরটায় ভোল্টেজ ডিভাইডার ইউজ করে আমি এই দুই জায়গার বিভব পার্থক্যটা বের করব। বিভব পার্থক্য বের করলে সুবিধা কি? কারণ আমি তো এই জায়গার ভোল্টেজটা আমি জানি, এই জায়গার ভোল্টেজটা আমি জানি, এটা হচ্ছে x এর সমান, এটার ভোল্টেজ আমি জানি, এটা হচ্ছে x এর সমান, তাই তো? ওকে, আচ্ছা, তো এই দুই জায়গার ভোল্টেজ ডিভাইডারটা ইউজ করে ফেলি। তাহলে এটাকে আমি বললাম ধরো V10, এটাকে ধরো আমি বললাম V20, এটা হচ্ছে V10, এটা হচ্ছে V20। তাহলে V10 সমান সমান কত? মোট ভোল্টেজ 3.03 গুণন যার ভোল্টেজ তার রোধ 10 ডিভাইড বাই মোট রোধ। আমি তো এই জায়গায় অ্যাপ্লাই করতেছি ভোল্টেজ ডিভাইডারটা, তাই না? তাহলে এই জায়গায় মোট কত? 10 আর 40, তাহলে 10 যোগ 40, তাহলে 10 ডিভাইড বাই 10 যোগ 40 কত আসতেছে এখানে? এখানে আসতেছে 0.2 ভোল্ট। ওকে, 0.2 ভোল্ট। এটা কোনটার জন্য হিসাব করলাম? এটা আমি এই যে এইটার জন্য হিসাব করলাম, এইটার জন্য হিসাব করলাম, এইটার জন্য হিসাব করলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে নিচেরটা খেয়াল করো, 20 আর 10, 20 আর 10 সিরিজে আছে। এই পুরো জায়গার ভোল্টেজটা আমি জানি, পুরো জায়গার ভোল্টেজটা কত? এই পুরো জায়গার ভোল্টেজটা কত? এটা হচ্ছে V2, এই যে V2, এই পুরো জায়গার ভোল্টেজটা হচ্ছে V2, এটাই হচ্ছে এই ব্রাঞ্চেরও ভোল্টেজ, তাই না? এই ব্রাঞ্চের ভোল্টেজ হচ্ছে V2 বা 3.03। 20 আর 10 আছে, তাহলে এই 20 এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করে ফেলি। 20 এর অ্যাক্রসে ভোল্টেজ, তাহলে V20 ইকুয়ালস টু মোট ভোল্টেজ 3.03 ইনটু 20 ডিভাইডেড বাই 20 আর 10, তাহলে 20 যোগ 10, এটা সে কত? 2.02 ভোল্ট। এই উপরটা তো মনে হয় তাহলে ভুল করছি আমি, উপরটা তো মনে হয় 0.66 হয়। এটাতে এত ভুল কেন হচ্ছে খোদা? একটু পর তো এটা স্ক্রিন থেকে বের হয়ে আমার পিডাবে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, হয়ে গেছে আমাদের। তাহলে এইখানে V10 আমরা পাইছি 0.606 আর V20 আমরা পাইছি 2.02। আচ্ছা, এবার খেয়াল করো, এই পুরা জায়গার ভোল্টেজ তো x, এই পুরা জায়গার ভোল্টেজ তো x, এই পুরা জায়গার ভোল্টেজ তো x। আচ্ছা, তাহলে এখানেও x, x থেকে এই জায়গায় খরচ হয় কতটুকু? V10 খরচ হয় 0.606, তাহলে এর ভোল্টেজ কত হবে? তাহলে এর ভোল্টেজ কত হবে? এর ভোল্টেজ কত হবে? এর ভোল্টেজ কত হবে? এক্স এর যে ভোল্টেজ ছিল সেখান থেকে এই 10 এ যতটুকু ভোল্টেজ খরচ হয়, এই পাশে যে এক্স এর ভোল্টেজ ছিল সেখান থেকে এই জায়গায় যতটুকু ভোল্টেজ খরচ হয় সেটা তো এখানে থাকবে, বাকিটুকু তো এখানে থাকবে। তাহলে এক্স এর ভোল্টেজ মাইনাস যতটুকু খরচ হয় 0.606। Vx কত? Vx হচ্ছে 19.19 মাইনাস 0.606, আসতেছে এটা 18.584 ভোল্ট। আচ্ছা, তাহলে বি এর ভোল্টেজ কেমনে পাবো? বি এর ভোল্টেজ খেয়াল করো যে এই যে এক্স,
তাহলে এখানেও এক্স, তাহলে এখানেও এক্স, এখানে আছে আমাদের এক্স, তাহলে এই জায়গায় যতটুকু খরচ হয় এক্স থেকে ততটুকু বাদ দিলে আমি বি এরটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হবে আমার এক্স এর যে ভোল্টেজ সেখান থেকে এই 20-এর মধ্যে যতটুকু খরচ হয়, তো 20-এর মধ্যে যে খরচ হয় আমরা বের করলাম মাত্র না এখানে, যে V20 2.02, তাহলে 2.02 কত আসবে? আসবে 17.17 ভোল্ট। দেখো এটা হচ্ছে বি এর ভোল্টেজ আর এটা হচ্ছে এর ভোল্টেজ, কোনটার মান বেশি? কোনটার মান বেশি? অবশ্যই আমি এখানে খেয়াল করতেছি যে বি এর ভোল্টেজটার মান কম, এর ভোল্টেজটার মান বেশি, তাহলে এর ভোল্টেজটার মান বেশি, বি এর ভোল্টেজটার মান কম। এখান থেকে আমরা বলতে পারি কারেন্ট এ থেকে বি এর দিকে যাবে। এ থেকে বি এর দিকে যাবে, কারেন্ট এ থেকে বি এর দিকে যাবে। বুঝছি কি? বুঝতে পারছি। আচ্ছা, তো এইভাবে এই অঙ্কটা তোমরা সলভ করতে পারবা। সো ধাপে ধাপে আস্তে আস্তে হিসাব করা লাগবে যে ঠিক আছে তাহলে মোট ভোল্টেজ আমার 20, তাহলে প্রত্যেক জায়গায় কতটুকু খরচ হয়, এখানে খরচটা বের করে ফেললাম। তাহলে খরচ হওয়ার পর এই যে এক্স কতটুকু থাকলো, ভোল্টেজ কতটুকু থাকলো, এক্স এর ভোল্টেজ, সেটা আমরা হিসাব করেছিলাম। এরপরে আরো কতটুকু ভোল্টেজ এই পুরা জায়গায় মিলে আমরা পাইছিলাম 18.75, এই পুরা জায়গায় কতটুকু ভোল্টেজ খরচ হয়, যেটা ভোল্টেজ ডিভাইডার থেকে আমরা বের করে ফেলেছিলাম, তাই না? 3.03, এই পুরো জায়গায় 3.03। তাহলে এখানে ছিল এক্স, এই পুরো জায়গায় 3.03 তোমার খরচ, এই পুরা জায়গার মধ্যে আবার ভোল্টেজ ডিভাইডার ইউজ করছি, এই পুরা জায়গায় আবার ভোল্টেজ ডিভাইডার ইউজ করছি, পুরা জায়গায় 3.03, তাহলে এখানেও 3.03, এখানেও 3.03, তাহলে ইন্ডিভিজুয়ালি 10 আর 40-এ কত, 20 আর 10-এ কত। আচ্ছা 10টা যখন পেয়ে গেলাম, তাহলে এইখানে আমার একটা ভোল্টেজ ছিল এক্স, তাহলে 10-এ কতটুকু খরচ হয়, তাহলে এ। এখান থেকে ভোল্টেজ ছিল এক্স, 20-এ কতটুকু খরচ হয়, তাহলে বি। এবং এ আর বি এর যখন ভোল্টেজ পেয়ে গেলাম, এবার কম্পেয়ার করব, যেটা বেশি সেখান থেকে কারেন্ট কমের দিকে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। লাস্ট দিকে বেশ একটু অঙ্কটা একটু জটিল মনে হইতে পারে, বাট একটু প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে, ঠিক আছে?